তো আমাদের কলেজে 4টে ইয়ারের জন্য বয়েজ ছেলেদের 4টে ইয়ারের জন্য 4টে আলাদা আলাদা হোস্টেল ছিল। এরকমই একটা বৃষ্টির রাত, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো আমরা হোস্টেল ছেড়ে যাব না। এই সময়টা ছিল মোটামুটি বলতে পারি রাত 1:30 থেকে 2টো। আমি হঠাৎ করে দেখলাম আমাকে নিয়ে আমার বেডটা এগিয়ে চলে গেল। সে একটা আমার শরীরের মোটামুটি 70-75 কেজি ওজন ছিল, সেই একটা ওজনকে নিয়ে কী করে একটা বেড অটোমেটিক্যালি এগিয়ে যেতে পারে যদি কেউ না টেনে থাকে। বাথরুমের দরজা অটোমেটিক খুলে যাচ্ছে, জঙ্গলের ভেতর একটা কুড়ে ঘর টাইপের দেখতে পাচ্ছি, আর একটা বট গাছ টাইপের বা অশ্বত্থ গাছ টাইপের রয়েছে। অনেক মানুষকে ডিরেক্ট পিছন থেকে ধাক্কা দেওয়া হয়। বলা হতো এই জায়গাতে যারা যা জিনিস এসছে সব অভিশপ্ত হয়ে গেছে। যে ওই বাড়িতে আজ অবধি যে থাকতে এসছে তাও এক রাতের বেশি কেউ থাকতে পারেনি। পরের দিন সকালবেলা তাদের মৃতদেহ পাওয়া গেছে। নমস্কার, আমি আবির আর আপনারা দেখছেন বেঙ্গল আল্টিমেট পডকাস্ট। নতুন আরও একটা গায়ে কাঁটা দেওয়া গল্প নিয়ে চলে এসেছি। আজকে আমার সাথে আছে আমার একজন সিনিয়র দাদা, সৌজন্যদা। সে আজকে এসেছে তার জীবনে ঘটা কিছু ভৌতিক ঘটনা নিয়ে, এবং এই ঘটনাগুলি সে আমাকে অনেকদিন আগেই শেয়ার করেছিল, কিন্তু সংক্ষিপ্ত আকারে শুনেছিলাম। আজকে আপনাদের সাথে দাদার সাথে বসে শুনবো সেই ঘটনাগুলোকে প্রপারলি ইলাবোরেট ওয়েতে। সো সৌজন্যদা, কেমন আছো বলো? প্রথম কথা নমস্কার, আমি সৌজন্য। হ্যাঁ, তোমার এই চ্যানেলে আমাকে ডাকার জন্য প্রথম কথা ধন্যবাদ। আর ভালো আছি, চলে যাচ্ছে। আর দর্শকদেরও অসংখ্য ধন্যবাদ। তো বলো আজ কি বলা যায়। তোমার থেকে তো ঘটনাগুলো শুনেছিলাম, খুব শর্ট ঘটনা, জাস্ট একটুখানি ইন্ট্রোডাকশন মতো শুনেছিলাম। এবং তুমি রিসেন্টলি একটা জবের সাথে যুক্ত ছিলে, এবং সেখানে জবের সাথে সাথে তুমি রিসেন্টলি কন্টেন্ট ক্রিয়েশনেও ঢুকেছো। নিশ্চয়ই। ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড তোমার, যেটুকু আমি জানি, তারপরে MBA, তারপরে এখন জবের সাথে কন্টেন্ট ক্রিয়েশন। সেই জার্নিটা কেমন ছিল, এতগুলো ধাপ? প্রথমে আমি অম্বিকা কালনার ছেলে, বর্ধমানের ছেলে। তো 10th 12th আমার কালনা থেকেই। তারপরে আমি গ্র্যাজুয়েশনের জন্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে বসি। জয়েন্ট এন্ট্রান্স থেকে আমি ওয়েস্ট কলেজে পড়তাম। ওখানেই আমার ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা। ইঞ্জিনিয়ারিং করার পর রিনাউন্ড কোম্পানিতে 2 বছর চাকরি করি। তারপরে আমি MBA করার জন্য পুনা গেছিলাম। পুনাতে আমি 2 বছর MBA করি, 22-24। তারপরে আমি 2-3 বছর বড় বড় কোম্পানির সাথে চাকরি করে আজ আমি আবার শহরের টানে কলকাতায় ফিরে এসেছি। কারণ আমি অনেক বড় বড় জায়গায় শহরে থেকেছি, যেমন ধরো মুম্বাইতে থেকেছি, পুনাতে থেকেছি, দিল্লিতে থেকেছি, লখনৌতে থেকেছি। বাট ওই যে কলকাতার যে ফ্লেভারটা, আমাদের স্ট্রিট ফুডের ফ্লেভার বলো, বা সন্ধেবেলা হলে প্রতিটা বাড়িতে যে উলুশঙ্খ পড়ে, আর সকালবেলা দুর্গাপুজোর সময় ঢাকের আওয়াজ, এগুলো বাইরে খুব মিস করেছি। আই মিস দিস থিংস, দ্যাটস ওয়াই কারেন্টলি আই এম ইন কলকাতা। অ্যান্ড ফিউচারেও আমি আমার পুরো জীবনটা, এখন বাকি জীবনটা কলকাতাতে থেকেই কলকাতার বিভিন্ন অজানা গল্প, সেগুলো খুঁটিনিটি বের করা, মানুষের সামনে উপস্থাপনা করা, এটাই আমার এখন বাকি জীবনের কাজ। একদম। সো কলকাতার টানে আবার শহরে ফেরা, এবং নতুন করে কলকাতাকে তুমি এখন এক্সপ্লোর করছো। অনেক ঘটনা তুমি শেয়ার করছো। যারা দাদার ফলোয়াররা রয়েছেন তারা নিশ্চয়ই জানেন দাদা খুব সুন্দর সুন্দর কন্টেন্ট বানায়, এবং সেই কন্টেন্ট বানাতে বানাতে দাদার ঝুলিতে এসে পড়েছে অনেক ভৌতিক ঘটনা। তার মধ্যে আশা করি 3টে ঘটনা আজকে আমরা শুনবো, তাই তো? নিশ্চয়ই। তাহলে আর ইন্ট্রোডাকশন বেশি না বাড়িয়ে ঘটনাতে ডিপ ডাইভ করি। চলো, প্রথম ঘটনা শুনে নি, কি ঘটেছিল? তাহলে আমি যদি এখন এই ঘটনাটা বলি, তাহলে এই ঘটনাটা হচ্ছে আমি এখন যে ঘটনাগুলো বলবো সেই ঘটনাগুলো হচ্ছে আমার নিজের লাইফে ঘটে যাওয়া ঘটনা। আমি আমার দর্শকদের বলা ঘটনাগুলো এখানে তুলে আনছি না, সেটা আবার পরে একটা অন্য কোনো এপিসোডে আমরা তুলে আনবো। তো আমার এই যে ঘটনাটা, এটা হচ্ছে আমি যখন কলেজে পড়ি, 2015 থেকে 2019 সাল, এই টাইমটাতে আমি ছিলাম জলপাইগুড়িতে। তো আপনারা যারা যদি কেউ গিয়ে থাকেন কোনোদিন কলেজে, জায়গাটা নিয়ার অ্যাবাউট 300 একরের ওপরে কলেজের ভেতরে চা বাগান রয়েছে, কলেজের ভেতরে রেল লাইন রয়েছে, কলেজের ভেতরে একটা নদীও রয়েছে, এবং কলেজের ভেতরে আলাদা আলাদা হোস্টেল রয়েছে। একটা কোইন্সিডেন্স জানো, হ্যাঁ, আমার ছোটবেলার বেশ কিছু বছর কিন্তু কলেজের ক্যাম্পাসে কেটেছে আমার বাবার কর্মসূত্রে। আচ্ছা, সো ইটস আ কোইন্সিডেন্স যে সেই জায়গাকার ঘটনাই হয়তো আমরা শুনবো। তাই তুমি জানো এই জায়গাটা কতটা আকর্ষণীয়? ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। তো ওই জায়গা ছেড়ে ছোটবেলায় যখন শহরে চলে এলাম না, কলকাতার এই সাইডে চলে এলাম,
এটা পুরো চেঞ্জ। একদম। তুমি আশা করি চেঞ্জটা বুঝতে পারছো একদম এখন। একদম। তো মানে আমি যখন আমি আজও বলি যে আমি যদি আজও লাইফে কোনো একটা জিনিস বানাতে পারি সেটা হচ্ছে টাইম মেশিন। আর যদি আমি বানিয়ে ফেলি তাহলে আমি টাইম মেশিনে 2015-19 কোনো একটা সাল চুজ করে আমি সেই টাইমে ফিরে যেতে চাই। ওই টাইমটা আমার লাইফের গোল্ডেন লাইফ। মানে আমি যদি একটা আপনাদের এক্সাম্পল দিই, আমি সকালবেলা ঘুম থেকে উঠে লোকজন কি দেখে, নর্মালি দেখে বাইরে সূর্য, গাছপালা, এটা একটা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার জানলা দিয়ে দেখতাম বাইরে কাঞ্চনজঙ্ঘা, একদম সূর্য উঠছে, তার সামনে ঠিক চা বাগান, তার সামনে খোলা মাঠ, সেখানে ছেলেপুলেরা ক্রিকেট খেলছে বা ফুটবল খেলছে। তো এইটা আমরা ছাদ থেকে দেখতাম। আমাদের যে কোয়ার্টার ছিল, কোয়ার্টারের ছাদ থেকে ভোরবেলায় যখন একদম ফগ সরে যেত, কোনো কুয়াশা নেই, ক্লিন ওয়েদার, একদম তখন কাঞ্চনজঙ্ঘা, সে এক অসাধারণ দৃশ্য। তো যারা থাকেন, যারা সেখানকার থেকে যদি কোনো দর্শক দেখেন, নিশ্চয়ই রিলেট করতে পারছেন যে আমরা নিশ্চয়ই কোথা থেকে relate করবে। কোথায় এসেছি। নিশ্চয়ই রিলেট করবে, কারণ এই যে আমরা স্টোরিটা বলছি, আমি জানি কলেজের যে কোনো লোক, যে কোনো স্টুডেন্ট যদি দেখে, সে ওই টাইমে, পুরোনো টাইমে ফিরে যাবে। আমি যদি এখন শীতকালের একটা দিন বলি, জলপাইগুড়িতে আমরা এখানে যে কুয়াশা পড়ে, আমরা যে কুয়াশা দেখি, কি দেখি, কুয়াশা কতটা ডিপ হতে পারে? হার্ডলি ধরো এখান থেকে 15 মিটার দূরে, 20 মিটার দূরে কিছু দেখা যাচ্ছে না, এতটা ডিপ আমরা কলকাতাতে এক্সপেক্ট করি। জলপাইগুড়িতে আমি তোমাকে বলছি, হোস্টেলে তো রুম থাকে, এবার প্রতিটা রুমের পাশে কতটা ডিস্টেন্স আর একটা রুমের দরজা থাকে বলো? মানে হার্ডলি 1 হাতের ডিস্টেন্স আর একটা রুমের দরজা থাকে। আমি যখন রুম থেকে বেরোতাম শীতকালে, আমি পাশের রুমের দরজাটা অবধি দেখতে পেতাম না, এতটা কুয়াশা থাকে। ঠিক। তো এরকম জায়গায় জলপাইগুড়ি। তো আমরা একটা অন্য লাইনে চলে যাচ্ছিলাম, একদম, একদম। আমি আসি এখন গল্পের লাইনে। তো এটা হচ্ছে 2016 সালের ঘটনা। 2015-তে আমি ঢুকেছিলাম, আমি ফার্স্ট ইয়ার ছিলাম। এবার আমি আপনাদেরকে একটা, মানে আপনাদের বোঝার সুবিধার জন্য আমি একটুখানি জিওগ্রাফিটা একটুখানি বলে দিচ্ছি, ডেসক্রাইব করে দিচ্ছি। তো আমাদের কলেজে 4টে ইয়ারের জন্য বয়েজ, ছেলেদের 4টে ইয়ারের জন্য 4টা আলাদা আলাদা হোস্টেল ছিল। ফার্স্ট ইয়ার 2 নাম্বার হোস্টেল, সেকেন্ড ইয়ারের একটা হোস্টেল, থার্ড ইয়ারের একটা হোস্টেল, ফোর্থ ইয়ারের একটা হোস্টেল। এটা হচ্ছে আমরা করেছি সেকেন্ড ইয়ারে ওঠার পর। তার আগে কি ছিল নিয়ম? ফার্স্ট ইয়ার একটা হোস্টেলে থাকবে, সেকেন্ড ইয়ারের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স আর সিভিল ডিপার্টমেন্ট একটা হোস্টেলে, সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ার, মানে দুটো ইয়ারের এই 3টে ডিপার্টমেন্ট একটা হোস্টেলে, আর একটা হোস্টেলে বাকি 3টে ডিপার্টমেন্ট, মেকানিক্যাল, সিএসই আর আইটি, এই 3টে ডিপার্টমেন্টের 2টো ইয়ার, সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ার, আর একটা হোস্টেলে সম্পূর্ণ ফোর্থ ইয়ার। তো এই ছিল আমাদের হোস্টেল ডিভিশন, ঠিক আছে। আর একটা হোস্টেল ছিল যেটা মেয়েদের 4টে ইয়ারের জন্য। তো এবার ফার্স্ট ইয়ারে আমাদের, আমি যদি বলি কলেজের কিছু হিস্ট্রি ছিল। কলেজে পুরোনো আগেকার দিন আপনারা জানতেন, মানে র্যাগিং কলেজে, এগুলো আগে ইঞ্জিনিয়ারিং কলেজে মানে হতোই। তো তখন আমাদের একটা র্যাগিং হতো, তো র্যাগিংয়ের অনেক হিস্ট্রি ছিল। মানে এরকমও হয়েছে আমি একদিন হয়তো 40-45টা করে চড় থাবড়া খেয়েছি। তো সেগুলো দ্যাটস আলাদা থিং। আর আমি মনে করি না যে আমি র্যাগিংয়ের এগেনস্টে নই। আমি মনে করেছি যে আমার লাইফে যে র্যাগিং হয়েছে সেটাতে আমার লাইফে আমার ক্যারেক্টার ডেভেলপমেন্টে আমার হেল্প হয়েছে। বাট আমি ফিউচারে র্যাগিং করিনি, কারণ আমরা সেই জিনিসটা বন্ধ করে দিয়েছিলাম। আমরা একটা স্ট্রাইক করি, যেটা আপনারা যদি নিউজ পেপারও দেখেন দেখতে পাবেন। নিয়ার অ্যাবাউট 2 সপ্তাহ 3 সপ্তাহ কলেজ বন্ধ ছিল। তো সেই টাইমে আমাদেরকে বাইরে থেকে আমাদের প্রফেসররা আসে রাত্রিবেলা, এরকমই একটা বৃষ্টির রাত, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো আমরা হোস্টেল ছেড়ে যাব না। এবার অনেক ছেলেপুলে ঝামেলার জন্য হোস্টেল ছেড়ে অলরেডি চলে গেছে। এবার আমরা যেহেতু ওই টিমের অর্গানাইজিং টিমে ছিলাম যে আমরা হোস্টেল সেপারেট করব, প্রতিটা ইয়ারের আলাদা হোস্টেল থাকবে, তো আমরা হোস্টেলেই ছিলাম। রাত্রিবেলাতেও আমরা বসে গল্প করছিলাম। এবার এরকম টাইমে রাত 11টা-12টা নাগাদ আমাদের যে হোস্টেল সুপার, তিনি হোস্টেলে এলেন এবং বললেন যে তোমাদেরকে সবাইকে হোস্টেল ছেড়ে দিতে হবে, তোমাদের যদি আবার এসে থাকতে হয় তোমরা কাল সকালে চলে এসে থাকতে পারো, বাট রাতে আমি কাউকে হোস্টেলে অ্যালাউ করবো না, কারণ এই হোস্টেল অফিসিয়ালি খালি। তো আমরা রাত্রিবেলা কি করব, সবাই বালিশ নিয়ে আর তোষক নিয়ে, নাহলে একটা চাদর নিয়ে, আমরা এরকমভাবে হাতে করে নিয়ে আমরা চলে গেলাম পাশের হোস্টেলে থাকার জন্য। এবার আমি আর আমার একটা বন্ধু, ছেলেটার নামও আমি বলে দিচ্ছি, ইমন দাস, যে এখন হায়দ্রাবাদে আছে, একটা রিনাউন্ড কোম্পানিতে চাকরি করছে। তো সেই ছেলেটার আমি গেছিলাম, আমরা দুজনই একসাথে ছিলাম। তো আমরা গিয়ে দেখলাম গ্রাউন্ড ফ্লোর পুরো ভর্তি, সব ছেলেরা অলরেডি রুম অকুপাই করে নিয়েছে। লাস্ট দুজন আমরা বেঁচেই আছি, আমরা দুজনই লাস্টে এসেছি। এবার আমরা ফার্স্ট ফ্লোরে গেলাম, যে সব উপরে গিয়ে দেখি ওখানে কোনো রুম পেয়ে যাব।
ফার্স্ট ফ্লোরে গেলাম। ফার্স্ট ফ্লোরে গিয়ে দেখলাম সমস্ত রুম মানে খালি আছে, বাট নোংরা অবস্থা। তারপরে আমরা তার উপরের ফ্লোরে গেলাম। তো উপরের ফ্লোরে সব রুম ঘোরার পর ব্যাক উইংসে একটা রুম আমরা পেলাম, যেটা মোটামুটি ক্লিন আছে, খাটফাটগুলো তো ক্লিন, আমরা জাস্ট শুয়ে যেতে পারবো একটুখানি ঝাড়ু দিয়ে। এবার ওই রুমটার আমি যদি জিওগ্রাফিটা বলি, রুমটা ছিল হচ্ছে ওই হোস্টেলের ব্যাক উইংসে বাথরুমের জাস্ট অপোজিটে, ঠিক আছে। তো আমরা ওই রুমটাতে আমি আর ইমন দুজন শুয়ে যাই। এবার আমি যদি আমাদের দুজনের মানে বেড পাশাপাশি রয়েছে প্যারালালি, আমি যদি এপাশে ফিরি তাহলে আমি ইমনের ফেস দেখতে পাবো, এরকম পজিশনে আমার দুজনের ফেস রয়েছে। এবার দুজনে যথারীতি আমরা ফোন ঘাঁটছিলাম। ফোন ঘাঁটতে ঘাঁটতে আমিও হালকা শুয়ে গেছি চোখটা বন্ধ করে, আর রিমনও কানে হেডফোন লাগিয়ে গান শুনছে। এই সময়টা কখন মোটামুটি? এই সময়টা ছিল মোটামুটি বলতে পারি রাত 1:30 থেকে 2টো। আচ্ছা, ঠিক আছে। আর বৃষ্টি হচ্ছে বাইরে, প্রচণ্ড বৃষ্টি, ঝড়, সেই সাথে বাজ। ঠিক আছে, ওখানকার বৃষ্টি মানে একটা ভয়ঙ্কর বৃষ্টি, ভয়ঙ্কর তুমি বৃষ্টি। জানো। একদম। তো কিছুক্ষণ পর এমন একটা সিচুয়েশন হলো যেটা বলতে গিয়েও আমার গায়ে কাটা দিচ্ছে। সেটা হচ্ছে আমি হঠাৎ করে দেখলাম আমাকে নিয়ে আমার বেডটা এগিয়ে চলে গেল। এবার আমি এপাশ ফিরেছি, আমি কি বললাম একটু আগে, আমি এপাশ ফিরে ইমনকে দেখতে পাচ্ছিলাম, ইমনের ফেস। এখন আমি এপাশ ফিরে ইমনের পা দেখতে পাচ্ছি, তার মানে বেড এগিয়ে গেছে আমাকে নিয়ে। এবার আমাকে নিয়ে একটা লোহার বেড কিভাবে এগিয়ে যেতে পারে? আমি পিছন ঘুরে দেখলাম ইমন খাটে উঠে বসে পড়েছে। ওকে আমি জিজ্ঞেস করলাম, ভাই কি হলো? কোনো রিপ্লাই করলো না। এরম মাথাটা নিচু করে এরকমভাবে ও খাটের নিচে দেখলো, দেখে এক লাফ মেরে উঠে চটি খালি পায়ে, চটি ফটি পরে না পরে বেরিয়ে চলে গেল রুম থেকে। আমিও অ্যাট দ্যাট মোমেন্টে কী করবো, আমিও রুম থেকে পালিয়ে বেরিয়ে চলে গেলাম। তো সেই দিনকের পর ওই রাতের আমরা আর ওই রুমে ব্যাক করিনি। আমরা নিচে গিয়ে সারা রাত মাঠে বসে থেকেছি, বৃষ্টির মধ্যে ফুটবল খেলেছি আমরা দুজন পাগলের মতো। তারপর আমরা ফিরে আসি। তো তারপরে আমরা আস্তে আস্তে ওই হোস্টেলে শিফট হলাম। তারপরে আমার কিউরিওসিটি ছিল যে এই রুমে কি গল্প আছে যার জন্য আমার সাথে এরকম হলো। তো আমি ওই হোস্টেলের যিনি মনিটর, মানে যিনি হচ্ছে কেয়ারটেকার ছিলেন, তার সাথে আমি কথা বললাম যে এই রুমে আমার সাথে এরম এরম ইনসিডেন্ট হয়েছে। তার কাছ থেকে আমি যেটা জানতে পারলাম সেটা হলো এই রুমটা লাস্ট 18 বছর ধরে বন্ধ ছিল। এই রুমটা কেন আমি পরিষ্কার পেয়েছিলাম বন্ধ থাকার পরেও? তার কারণটা হলো আমাদের এই হোস্টেলটা নতুন রং হচ্ছিল। তো রং করার জন্য সমস্ত রুম ওপেন হয়েছিল, তো ওই রুমের তালাটাও খোলা হয়েছিল, আর সেই জন্যই রুমটা পরিষ্কার করা হয়েছিল, সেই জন্যই রুমটা থেকে আমি পরিষ্কার পেয়েছিলাম। আর কোইন্সিডেন্টলি সেই দিন রুমটা লক করা হয়নি, কারণ অবভিয়াসলি কেয়ারটের কাছে ইনফরমেশান ছিল না যে আমরা হোস্টেল শিফট করবো। ও জানে তো এখানে প্রবলেম হচ্ছে, তো কেউ শিফটিং করবে না। তো আমরা রাত্রিবেলা শিফট করি এবং শিফটিং করে আমরা ওই রুমটাতে গিয়েই থাকি, এবং যে রুমটাতে গিয়ে আমার সাথে এই ইনসিডেন্ট হয়। তো ওই রুমের কি হিস্ট্রি ছিল, কেন রুমটা বন্ধ ছিল, তার কারণটা হচ্ছে ওই রুমে কিছু বছর আগে, মোটামুটি 1990 থেকে 2000 সালের মধ্যে কোনো একটা বছরে ওই রুমে 3টে ছেলে থাকতো। এবার জলপাইগুড়িতে ওই সময় নকশাল রাজ প্রচুর ছিল, নকশালরা প্রচুর থাকতো। তো কিছু নকশালের মানুষজন কলেজে ছেলেটার ওপর প্রচুর র্যাগিং করে, তো ছেলেটা ওই রুমে সুইসাইড করেছিল। তারপর থেকে ওই রুমে বহুবার কলেজ থেকে অ্যালট করেছে থাকার জন্য, কিন্তু এরকম স্টোরি এসছে রাত্রিবেলা একটা ছেলে লোহার আলমারিতে মাথা ঠক 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 করে ঠোকা মারতো। তারপর এরকমও ইনসিডেন্ট হয়েছে, একটা ছেলে মানে শুয়ে আছে, সে দেখলো যে তার বন্ধু উঠে আলমারি থেকে কিছু একটা বের করলো, তারপর সে যেই লাইট জ্বালালো সেখানে কেউ নেই। এইরকম অনেক ইনসিডেন্ট ওই রুমের ব্যাপারে প্রচলিত আছে, যেগুলো আমি পরে টাইমের সাথে সাথে জানতে পেরেছি, এবং তখন বুঝতে পেরেছি যে হ্যাঁ, সেদিনকে রাত্রিবেলা একটা কিছু রিয়েলি আমি আর ওই ছেলেটা ফিল করেছিলাম বা ফেস করেছিলাম। হয়তো ওই সময় পালিয়ে যাওয়াটা অনেকের হয়তো বলবে যে পুরুষত্ব দেখিয়ে পালিয়ে কেন গেছিলি, ওটা তোকে ফেস করতে হতো, তুই দেখতে পারতিস কী হয়েছিল। বাট কিছু সময় আমার মনে হয় চলে যাওয়াটা, সেই জায়গাটা লিভ করাটাও
বেটার, বুদ্ধিমানের কাজ। কারণ যে ওই রুমে ছিল সে তো তখন আমাকে ডিস্টার্ব করেছিল, জাস্ট এটাই হয়তো বলার জন্য যে তুমি এই রুমটা ছেড়ে দাও, এটা আমার রুম, এটা আমার জায়গা। তারপর আমি চলে গেছিলাম, সে তো তারপর আমার কোনো প্রবলেম ক্রিয়েট করেনি। যদি তারপরেও প্রবলেম ক্রিয়েট করতো দেন আলাদা কিছু ব্যাপার, কিন্তু তারপরে তো আমার লাইফে কোনো প্রবলেম হয়নি। সো আই বিলিভ এই ঘটনাটা থেকে যে কিছু জায়গা হয়তো ছেড়ে দেওয়া বেটার। না একদমই, অবশ্যই। আর কতদিন পর তোমরা ওই রুমটা ছেড়েছিলে? ওই রুমটা তো আমি ওই রাতেই ছেড়ে দিয়েছিলাম, কারণ রুমটা আমাদের অ্যালটেড রুম ছিল না, আমরা জাস্ট ওই রাতের জন্য ওই রুমটাতে থাকতে গেছিলাম, জাস্ট ফর দ্যাট নাইট। আর ওই রাতটা আমরা কোন মাঠেই থেকেছিলাম, অ্যাকচুয়ালি আমরা কোথাও থাকিনি। তো পরের দিন সকালবেলা গিয়ে কেয়ারটেকারই বালিশ আর ওই তোষক যা রুমে পড়েছিল সেগুলো গিয়ে নিয়ে এসে আমাদেরকে রুমে দিয়ে দিয়েছিল। সো সেই রাতের ইনসিডেন্টটা এতটাই মানে কোনো খারাপ কিছু মারাত্মকও হয়নি, বাট এমন একটা রিয়েল ইনসিডেন্ট ছিল যেটার কোনো এক্সপ্লেনেশন নেই। মানে একটা খাট, একটা লোহার বেড, সে একটা আমার শরীরের মোটামুটি 70-75 কেজি ওজন ছিল, সেই একটা ওজনকে নিয়ে কী করে একটা বেড অটোমেটিক্যালি এগিয়ে যেতে পারে যদি কেউ না টেনে থাকে? আর টানলে কে টেনে থাকবে? কারণ যে আরেকজন যে রুমে প্রেজেন্ট ছিল সে তো আমার পাশে শুয়েছিল। ঠিক, কিন্তু প্যারানর্মাল সায়েন্স বা প্যারাসাইকোলজি ওয়াইজ এটাকে আমরা বলি অবজেক্ট মুভমেন্ট। এর আগেও অনেক ভিডিওতে আমরা আলোচনা করেছি, এই ভিডিওতেও তাই শর্টে বলছি। কোনো একটা জায়গাতে তোমার মানে বক্তব্যের মধ্যে সে অ্যান্সারটা লুকিয়ে আছে, কিন্তু সে তার জায়গা মানে ছাড়তে চায় না, সে তার জায়গাটাতে স্ট্যাগনেট হয়ে থাকতে চায়। ঠিক, একটা এনার্জি যখন কোনো একটা রুমের মধ্যে বা কোনো একটা জায়গার মধ্যে আটকে পড়ে, সে চাই যে সেই জায়গাটাতেই সে থাকুক। নিশ্চয়ই। এবং সে সেটা বারংবার জানান দেওয়ার চেষ্টা করে বিভিন্নভাবে, অবজেক্ট মুভমেন্ট করে, কখনো শব্দ করে, কখনো কিছু না কিছু নাইটমেয়ার্স দিয়ে বিভিন্নভাবে সে কিন্তু বোঝানোর চেষ্টা করে তার অস্তিত্বটা। এবং তোমরা সেই রাতের জন্য সেই রুমে গিয়ে উঠেছিলে এবং সেদিনও কিন্তু সে তোমাদেরকে সেইভাবে জানান দিয়েছিল। এবং এই যে বেড সরে যাওয়ার যে ব্যাপারটা, এটা অবশ্যই একটা খুব রেয়ার অফ দ্য রেয়ার কেস যে এতটা ওয়েট কী করে সরলো। কিন্তু এটা অসম্ভব যে পুরোপুরি তা কিন্তু বলা যায় না, অবশ্যই না। রিসার্চ চলছে, এখনও রিসার্চ হচ্ছে, হবেও। এই বিভিন্ন এই প্যারানর্মাল ঘটনার এখনও আমাদের কাছে অনেক তথ্য এসে পৌঁছয়নি। হয়তো তোমাদের মতো যারা আমাদের চ্যানেলে এসে এগুলো শেয়ার করো, আমরা সেখান থেকে অনেক তথ্য পাই, অনেক কিছু জানতে পারি। তো অবভিয়াসলি অবজেক্ট মুভমেন্ট সম্ভব। এর আগে বহু কেসেসে এরকম অবজেক্ট মুভমেন্ট কিন্তু দেখা গেছে। এর মাধ্যমে সে কিন্তু তার অস্তিত্ব বারংবার প্রমাণ করতে চায়। যেরকম বললে যে আলমারি, কোথাও তার একটা মাথা ঠোকার শব্দ বা বিভিন্ন যে ঘটনাগুলো ঘটেছে, তার কিন্তু অস্তিত্ব প্রমাণ করারই কিন্তু লক্ষণ যে আমি আছি। হ্যাঁ, ওটা আমাদেরও মানে ওই রাতের পর যখনই আমি ভেবেছি ঘটনাটা নিয়ে, আমারও ফিল হয়েছে এইটাই যে সে জাস্ট এটুকুই বোঝাতে চেয়েছিল যে এখানে আমি বিলং করি, এই জায়গাটা আমার, এই জায়গাটা তোমরা আমাকে ছেড়ে দাও। একদম, আমি তো তোমাদেরকে পুরো দুনিয়া ছেড়ে দিয়েছি, আমি তো আর কিছু নিতে আর যাচ্ছি না, আমি তো কোনো কিছু আমার অস্তিত্ব নিতে চাইছি না, না টাকা, না পয়সা, না কিছু ফেম। আমি একটা ছোট্ট জায়গাতে নিজের অস্তিত্ব নিয়ে আজও বেঁচে রয়েছি, আজও লুকিয়ে রয়েছি সবার আড়ালে, চোখের আড়ালে, নিজের দুনিয়াতে। তো আমাকে থাকতে দাও। একদম একদম। সো এটা ছিল আমাদের আজকের প্রথম ঘটনা। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না, কমেন্ট করবেন। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর আপনারাও যদি চান এইভাবে ঘটনা শেয়ার করতে, তাহলে নিচে যে নাম্বারটি আসছে অর্থাৎ 8420809976 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে অথবা ভয়েস করে পাঠাতে দেবেন আমাদেরকে ঘটনা, অথবা পাঠাতেও পারেন bengalultimatepodcast@gmail.com মেল আইডিতে। যদি আপনাদের ঘটনা সিলেক্ট হয় তাহলে অবশ্যই আপনাদেরকে ডেকে নেওয়া হবে আমাদের এই স্টুডিওতে এভাবেই ঘটনা শেয়ার করার জন্য, যেভাবে সৌজন্যদা আজকে এসে ঘটনা শেয়ার করছে। নিশ্চয়ই। সো দাদা, আমরা পরের ঘটনার দিকে চলে যাব। আশা করি তুমি ব্যাখ্যা পেয়েছো একটু হলেও। ইনফ্যাক্ট তুমি নিজে খুব স্পিরিচুয়াল পার্সন, তুমি নিজে শাস্ত্র, স্পিরিচুয়ালিটি নিয়ে বেশ চর্চা করছো এবং তোমার বেশ ইন্টারেস্ট রয়েছে। তো এই যে ঘটনাটা, তুমি একটা খুব সুন্দর ব্যাখ্যা দিলে। তো এই যে ব্যাখ্যাটা, এই জিনিসগুলো তোমার কি মনে হয় যে এই প্যারাসাইকোলজিতে মানুষের এত অবিশ্বাস, এখান থেকে আমরা কীভাবে মানুষকে আরও বেশি কনসার্ন করতে পারবো, আরও বেশি অ্যাওয়ারনেস জাগাতে পারবো? তোমার কি মতামত? দেখো, এই যে তুমি কোশ্চেনটা করলে, এটা সত্যি আমি বলছি, এই জিনিসটা নিয়ে আমি বহুবার ভেবেছি। আমি যে একটু আগে বললাম যে আমি একটা ইঞ্জিনিয়ার, তো আমি এরকম বহু চিন্তা ভাবনা করি যে এমন কি করা যায়, এমন কীভাবে জিনিস দিয়ে করা যায় যে মানুষকে বোঝানো যায় বা দেখানো যায় যে না, এই জিনিসগুলো সত্যি আছে, এবং বিজ্ঞানের মোড়কে। হ্যাঁ, বিজ্ঞানের অবভিয়াসলি সায়েন্টিফিক্যালি প্রুভ করে। একদম। আর আমি আর একটা জিনিসটা দেখেছি যে সায়েন্সের থেকে এক্সপ্লেনেশন পাওয়া যায়,
সায়েন্স এক্সপ্লেন করতে পারে যদি সঠিক পদ্ধতিতে যাওয়া যায়। কিন্তু এরকমও কিছু ইনসিডেন্ট আছে যেখানে যে অপোনেন্ট যে অন্য ডাইমেনশানে আছে সে অ্যালাউ করে না সায়েন্সকে সেই ডাইমেনশানে ঢুকতে বা বুঝতে। সেটার পিছনেও একটা কারণ আছে, সেটাও আমি একটা রিসার্চের থ্রু জানতে পেরেছিলাম। তো আমি এটা আলাদা গল্প, আমি যেটা বলছি সেটা হচ্ছে আজ আমার এইখানে ফিরে আসার বা কলকাতায় ফিরে এসে স্টোরি টেলিং করা, কন্টেন্ট ক্রিয়েশন করার পিছনে যে কারণটা সেটা হচ্ছে আমি মানুষের কাছে কথা বলে জানতে পেরেছি, আমার বহু ফলোয়ার আমাকে বহু গল্প পাঠায়, এটুকু আমি বুঝতে পারি যে মানুষের জীবনে অনেক কথা লুকিয়ে আছে যেগুলো মানুষ এক্সপ্লেন করতে পারে না। আমার কদিন আগে আমি একটা রিলস শেয়ার করেছিলাম, সেই রিলটাতে কেউ একটা কমেন্ট করেছিল যে আমিও এই জিনিসটা এই জায়গাতে ফিল করেছি। তো তারই কোনো একটা ফ্রেন্ড সেই কমেন্টটা দেখে সেই পোস্টে আমার পোস্টে কমেন্ট করেছে, তুই যখন এটা ফিল করেছিস আমাদের আগে বলিস নি। তো এটাই তার মানে। আমি তখন সেটা রিপ্লাই করি যে অ্যাকচুয়ালি মানুষ সব জিনিস শেয়ার করতে পারে না, কারণ ভাবে যে হয়তো হাসবে, বিশ্বাস করবে না। কারণ কারোর সাথে যখন এরকম কিছু ঘটে সে তো মোবাইল নিয়ে রেডি থাকে না যে আমি ক্যাপচার করবো মোমেন্টটা। আর তখন মানুষের মস্তিষ্ক, হাত পা কিছুই কাজ করে না। সে তখন একটাই জিনিস ভাবে আমি কি করব, সে পুরো নাম হয়ে যায়। নাম হয়ে যায়, পাথর হয়ে যায়, স্ট্যান্ড হয়ে যায়। তো এরকম একটা মুভমেন্টগুলোকেই, এই গল্পগুলোকেই আমি চাই মানুষের মধ্যে ছড়িয়ে দিতে, যে মানুষ যাতে বুঝতে পারে হ্যাঁ প্রতিটা জায়গার সবসময় আমরা কি করি, আজকে আমাদের একটা আছে যে আমরা সব জায়গায় যাব, হ্যাঁ কিচ্ছু নেই, কোনো জায়গায় কোনো একটা বিশ্বাস চলে আসছে, ওই বিশ্বাসটাকে আমাদের তুলনাভাবে রেসপেক্ট করা উচিত। অবশ্যই। যে একটা গল্প দুদিনে তো নিশ্চয়ই কোথাও প্রচলিত হয় না, যেটা রটে তার তো কিছু ঘটে। হ্যাঁ, দুদিনে কোনো কিছু প্রচলিত হয় না। যখন আমাদের পূর্বপুরুষরা এত বছর ধরে মুখে মুখে ওই গল্পটা আমাদের জেনারেশন অবধি পৌঁছেছে, তার পিছনে কারণটা আছে এটা নিশ্চয়ই যে তারা চায় আমরা এই গল্পটা মাথায় রাখি এবং ওই কাজটা না করি যেটার জন্য তারা এই গল্পটা বানিয়েছে। এবং বিজ্ঞানও কিন্তু এটার এখন হয়তো পুরোপুরি স্বীকৃতি দিচ্ছে না, অনেক কারণ আছে তার, সেই কন্ট্রোভার্সিতে যাচ্ছি না। কিন্তু যদি বিজ্ঞান একটু যদি স্বীকৃতি না দিত তাহলে প্যারাসাইকোলজি বা প্যারানর্মাল সায়েন্স তৈরি হতো না, এই ফিল্ডটা তৈরি হতো। এই ফিল্ডটা তৈরি হতো না। নিশ্চয়ই সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড অবশ্যই রয়েছে। এই যে ইএমএফ মিটার কেন সাইন করে, সব জায়গায় কেন সিগন্যাল দেয় না, কিছু কিছু জায়গাতে কেন বিপ বিপ করে, আর যে জায়গায় বিপ বিপ করে সেই জায়গাতে কেন ঠান্ডা লাগে, সেই জায়গাতে কেন টেম্পারেচার ড্রপ হয়, সেই জায়গাতে কেন লাইট ফ্লিক করে, সেই জায়গাতে কেন রেডিও ফ্রিকোয়েন্সি কাজ করে না, এই অ্যান্সারগুলো দিয়ে দিক আমাকে কেউ। একদমই। এই অ্যান্সারগুলো মানেই হচ্ছে ওখানে আমি ছাড়াও আর কেউ একটা রয়েছে, অন্য একটা ডাইমেনশন এক্সিস্ট করছে, যে ডাইমেনশনটা আমাদের ডাইমেনশনের সাথে ম্যাচ আপ করতে চাইছে না, কারণ আমরা নিজেদের সেই শক্তিটা হারিয়ে ফেলেছি। এই যারা বড় বড় গুণী ব্যক্তি যারা সাধনা করে তারা ওই জায়গায় গিয়ে দেখতে পেয়ে যায়, কিন্তু তারা রিয়াক্ট করে না। তারা শুধু কি বলে, তুমি এখানে সাবধানে থাকো, পূজা পাঠ করাও, এই যজ্ঞ করো, এই করো। সে কিন্তু যা দেখার একবারে দেখে নিয়েছে, তার দেখা হয়ে গেছে, ওখানে একটা ছায়া দাঁড়িয়ে আছে। কিন্তু সে যদি এটা বলে দেয় সামনের মানুষটা ভয় পাবে, সে জন্য বলে না। তো আমি এটাই বলতে চাইছি, আমাদের দুনিয়াতে আরও অনেক কিছু আছে আমরা ছাড়া। আমি যদি এটুকু বিশ্বাস করি ভগবান রয়েছে, তাহলে যদি ভগবান থাকে তাহলে তাকে কন্ট্রাডিক্ট করার জন্য একটা নেগেটিভ এনার্জিও রয়েছে। আর আমরা আজকে সায়েন্স তো বলে পজিটিভ এনার্জি, নেগেটিভ এনার্জি। কিন্তু কোন একটা পয়েন্টে আমরা এরকম ভিডিওতেও বলেছি যে নেগেটিভ পজিটিভ এনার্জি আমরা এভাবে ডিফাইন করি না, আমরা বলি এনার্জি। সেই এনার্জি কি এফেক্ট দেবে সেটা পরিস্থিতি বিশেষে আমরা তাকে বলতে পারি নেগেটিভ এফেক্ট দিচ্ছে না পজিটিভ এফেক্ট দিচ্ছে। তো এনার্জিকে আমরা নেগেটিভ পজিটিভে ডিফাইন করি না, অবশ্যই তার এফেক্টটাকে আমরা ডিফাইন করতে পারি। একদম নিশ্চিত। তো এনার্জি তো আমরা সবসময় জানি এনার্জি তো এনার্জি হয়, ওটা একটা শক্তি। এবার সেই এনার্জিটা তুমি পজিটিভলি পাবে না নেগেটিভলি পাবে সেটা ডিপেন্ড করে অনেক কিছুর ওপর। যে মানুষটা, সেই মানুষটা কেমন, সেই মানুষটার ক্যারেক্টারিস্টিক কেমন, সে সেই এনার্জিটা কেমনভাবে ইউজ করতে চাইছে। এবং থার্ড হচ্ছে এনার্জিটা যার, সেই মানুষটা সারা জীবন যতদিন বেঁচে ছিল সে তার ভেতরে কি এনার্জি স্টোর করেছে, সেটা পজিটিভ এনার্জি না নেগেটিভ এনার্জি। একদমই। এবং এই যে পজিশনের কেসগুলো হয়, যেটাকে আমরা খুব চলতি ভাষায় বলি ভূতে ধরা বা কোনো এনার্জিতে ধরা, আমাদের অলরেডি কিন্তু আমাদের দেহের মধ্যে একটা স্পিরিট এনার্জি বা একটা স্পিরিট বডি রয়েছে, একদম একটা এনার্জি রয়েছে। তো এনার্জি কি করে ঢুকছে, অ্যাকচুয়ালি ঢোকে না, বাইরে থেকে সবভাবে ইনফ্লুয়েন্স করে, ফিজিক্যালি মেন্টালি কমপ্লিট কন্ট্রোলটা তার কাছে চলে যায়। তো এইগুলো সম্বন্ধে মানুষ এখন অ্যাওয়ার হয়েও কেন জানি না এগুলোকে বলে অন্ধবিশ্বাস। এগুলোকে যদি আমরা সায়েন্সের মোড়কে এনে সামনে আনতে পারি
তো সেটাই আমাদের উদ্দেশ্য, এবং তার জন্যই হয়তো এই চ্যানেল, এই বেঙ্গল আল্টিমেট পডকাস্ট, এই প্ল্যাটফর্ম, এবং তার জন্যই তোমাদের এখানে আসা, যেগুলোর সাথে যে সায়েন্টিফিক ব্যাখ্যা রয়েছে সেটাও যাতে মানুষের সামনে আসে। একদম। তো অবশ্যই তোমার ব্যাখ্যা, তোমার যে এক্সপিরিয়েন্স, সেটা সত্যি, তার মধ্যেও সায়েন্স রয়েছে, সায়েন্টিফিক একটা পার্সপেক্টিভ ডেফিনেটলি রয়েছে। তো খুব ভালো লাগলো প্রথম ঘটনাটা। এবার আমরা চলে যাব দ্বিতীয় ঘটনায়। কি ঘটেছিল পরবর্তী ঘটনা? এই যে ঘটনাটা, এটা হচ্ছে আমার, আমি একটু বড় হয়েছি। এর আগের ঘটনাটা ছিল আমি হচ্ছে তখন কলেজ লাইফে ছিলাম। তারপরে ধরো আমি একটু রিসার্চ করেছি এই ব্যাপারগুলো নিয়ে, একটু জানতে বুঝতে শিখেছি। তার পরবর্তীকালে আমি যাই পুনাতে যখন আমি MBA করতে যাই, এই ঘটনাটা হচ্ছে পুনাতেই, ঠিক আছে। তো দিনটা ছিল হচ্ছে 2022 সালের 15 আগস্ট, ঠিক আছে। এবার কলেজে 15 আগস্টের জন্য প্রোগ্রাম ছিল। তো ফ্ল্যাগ ইনগ্রেশনের পর আমি আর আমার একজন বান্ধবী, আমরা দুজন মিলে পুনাতে একটা সাই বাবা টেম্পল আছে, যেটা হচ্ছে পিরানগুড বলে একটা জায়গা আছে, যেটা পেরিয়ে যেতে হয়, ঠিক আছে। তো ওই টেম্পলটাতে আমরা যাই। এবার সেদিনকে ভয়ঙ্কর রকমের বৃষ্টি হচ্ছে পুনাতে, ঠিক আছে। আর পুনার রেন মানে যখন চালু হয় তখন একদম একটানা 10-12 দিন 15 দিন চলতেই থাকে, কোনো থামার সিন নেই। আর সেই সাথে প্রচণ্ড ঝড়ের মতো হাওয়া। এবার আমরা গেছি, ড্রাইভ করেই গেছিলাম, ঠিক আছে। তো ওখানে গেছি। এবার ওখানে যাওয়ার পর মন্দিরটা হচ্ছে তোমার একটু পাহাড়ের ওপর, ঠিক আছে। এবার যখন ওঠাউঠি করতে সিঁড়ি দিয়ে তোমাকে উঠে যেতে হয়। এবার ওটা যাওয়ার সময় আমরা পুরোই ভিজে গেছি, পুরোই বৃষ্টিতে ভিজে একদম মানে পুরো গায়ের সাথে জামা ফামা আটকে গেছি, এরকম লেভেলে ভিজেছি, বুঝতে পারছো তো। এবার ওই মন্দিরটা ঘোরার পর মন্দিরের পিছনে একটা জঙ্গল রয়েছে। সেই জঙ্গলটা হচ্ছে অসাধারণ একটা ভিউজ আসছে, মানে দূর থেকে দেখে আমাদের তো খুবই টান ছিল। তো জঙ্গলটা যাওয়ার রাস্তাও নেই কোনো, মানে ওটাতে যাওয়ার কোনো রাস্তা তৈরি আছে এরকম ব্যাপার না। তো আমরা পাথরের ওপর দিয়ে লাফিয়ে আমরা যাই। এবার যাওয়ার সাথে সাথে আমার বান্ধবী আমাকে বলে যে এই জায়গাটা না ভালো লাগছে না। এবার আমি লাইক, কি ভালো লাগছে না, ঠিকই তো আছে। বলছে না এখানে একটু ঠান্ডা লাগছে, বিশাল প্রচুর ঠান্ডা লাগছে। এবার আমি যদি বলি ঠান্ডা লাগছে মানে এরকম লেভেলে, এতক্ষণ বৃষ্টি হচ্ছিল, এতক্ষণও আমরা বাইরেই আছি, কোনো ঘরের মধ্যে ছিলাম না, হাওয়া দিচ্ছিল, ঠান্ডা লাগছিল। কিন্তু ওই জায়গায় যে হাওয়াটা না, হাওয়াটার মধ্যে একটা আলাদাই শীতলতা রয়েছে, মানে মনে হচ্ছে যেন একদম ফ্রিজের হাওয়া বা এসির হাওয়া গায়ে লাগছে, বুঝতে পারছো। নর্মাল এটা এয়ার লাগছে না। নর্মাল এয়ারটা কি হয়, মানে ঠান্ডা হলেও একটা গরম ভাব থাকে, নর্মাল একটা টেম্পারেচার থাকে, রাইট। বাট ওই হাওয়াটা একদম কাঁপিয়ে দিচ্ছে, হাড়ের ভেতর অব্দি ফিল করতে পারবে, এরকম ঠান্ডা লাগছে। তো এবার ওই জায়গা থেকে আমরা ওখানে 5-6টা ছবি তুলে আমরা জাস্ট ব্যাক করে যাই, ঠিক আছে। তো ব্যাক করে আমরা ওই ড্রাইভিং করে আবার ফিরে যাই নর্মালি, তো কোনো ব্যাপার নেই। তো ফিরে যাওয়ার পরে এবার ওর হোস্টেলে, আমি আমার হোস্টেলে, এবার দুজনেরই আলাদা আলাদা হোস্টেল ছিল। এবার রাত্রিবেলা ঠিক 2:30-3টে এরকম বাজে। তো এরকম টাইমে হঠাৎ করে আমি চিল্লিয়ে ঘুম থেকে উঠে যাই, ঠিক আছে। আমি আমার কথাই বলছি, আমি চিল্লিয়ে ঘুম থেকে উঠে যাই। আমি স্বপ্নে দেখি, মানে আমি এমন একটা কোনো জায়গাতে রয়েছি যে জায়গা থেকে আমাকে কেউ টেনে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। আর আমি মানে ওরকম পজিশন থেকে চিল্লে উঠে পড়ি। ঠিক অ্যাট দ্যাট টাইম যখন আমার বন্ধুরা আমার রুমে এসছে, এবার আমাদের হোস্টেলে টোটাল 3 BHK ফ্ল্যাট টাইপের ছিল। তো মোটামুটি 5-6 জন আমরা ওই ফ্ল্যাটে থাকতাম। এবার আমার রুমে আমি একাই ছিলাম, ঠিক আছে। এবার পাশের রুম থেকে যারা ছিল তারা শুনে আমার রুমে এসছে, দরজা ফরজা খুলে লাইট ফাইট জ্বালিয়ে, দে আর আস্কিং কি হয়েছে। আই অ্যাম বি লাইক আই ডোন্ট নো কি হয়েছে, বাট কিছু তো একটা হয়েছে। তো ঠিক এই টাইমে আমার গার্লফ্রেন্ডের ফোন আসে আমার কাছে। সো আই পিক আপ দ্যাট ফোন অ্যান্ড সি টোল্ড মি কি সি ইজ নট ফিলিং নর্মাল, কিছু তো একটা অ্যাবনর্মাল রয়েছে ওদের রুমে। বলছে বাথরুমের দরজা অটোমেটিক খুলে যাচ্ছে, ঠিক আছে। অটোমেটিক খুলে গেছে নাকি রাত্রিবেলা হঠাৎ করে। ও আর ওর বান্ধবী রাত্রে বসে গল্প করছে, এবার হঠাৎ করে বলছে বাথরুমের দরজা খুলে গেল। বলছে বাথরুমের দরজা লাগিয়ে দিয়ে আবার এসে খাটে বসলাম, আবার দরজা খুলে গেল। তো এরকম ধরনের একটা কেস, যেটা হচ্ছে একই টাইমে সেম টাইমে ঘটেছে, মানে একই টাইমে আমি স্বপ্ন দেখেছি, একই টাইমে ওদের সাথে এরকম ইনসিডেন্ট হয়েছে। তো অ্যাট দ্যাট টাইম আই ওয়াজ লাইক আরে হতেই পারে। এবার কোইন্সিডেন্স হতেই পারে। এবার সেদিনকে কি হয়েছে, ফিরে আসার পর থেকে একটা হালকা আমার গায়ে ফিটে ব্যথা করছে। এবার সারাদিন বৃষ্টিতে ভিজেছি, নর্মাল, ওটাই তুমিও বা সবাই ভাববে না, সারাদিন বৃষ্টিতে ভেজা হয়েছে, সেই জন্য গায়ে হাত পায়ে ব্যথা করছে, একটু হালকা প্যারাসিটামল খেয়ে নি ঠিক হয়ে যাবে। আই ওয়াজ লাইক সেম,
আমিও সেমই করেছি। তো তারপরে সেকেন্ড দিনের গল্প, সেকেন্ড দিনটা সারাদিন আমার ঘাড়ে হাত পায়ে ব্যথা করছে, আমি কমফোর্টেবল কিছুতেই ফিল করছি না। তবুও আমি সারাদিন কলেজ করেছি, অ্যাসাইনমেন্টস, তারপর রাত্রিবেলা ফিরে রাত্রিবেলা আবার ঠিক সেম টাইমে আমি একই ধরনের প্রায় নিয়ার অ্যাবাউট সেম টাইমের স্বপ্ন দেখেছি, এবং আমি উঠে বসে গেছি। আমার বন্ধুরা আবার সেম আমার কাছে এসে গল্প দাঁড়িয়ে রয়েছে। এবার ওরা না, আমার পরে বলছি ব্যাপারটা, এবার আমার বান্ধবীও সেই টাইমে আমাকে ফোন করেছে, ও একটা কোনো স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে গেছে। তুমি ভাবো কোইন্সিডেন্সটা, যে সেম টাইমে ও একটা স্বপ্ন দেখছে, আমিও স্বপ্ন দেখছি, এবং স্বপ্নটা যখন আমরা দুজন একে অপরকে এক্সপ্লেন করছি, উই কেম টু নো দ্যাট স্বপ্নটা নিয়ার অ্যাবাউট সেম। জায়গা যেটা দেখেছি, জায়গাটা নিয়ার অ্যাবাউট সেম, জঙ্গলের ভেতর একটা কুড়ে ঘর টাইপের দেখতে পাচ্ছি, আর একটা বট গাছ টাইপের বা অশ্বত্থ গাছ টাইপের রয়েছে, যেটাতে প্রচুর ঝুড়ি, মানে গাছের যে ঝুড়িগুলো হয় না, ওইগুলো নেওয়া রয়েছে। স্বপ্নে মনে থাকে না, তুমি যখন ঘুম থেকে উঠে যাচ্ছ, যেগুলো স্মৃতি আপচা আপচা রয়েছে, দুজনেই আমরা কমিউনিকেট করতে পারছি, সেটা অনুযায়ী এরকম একটা জিনিস। আর যেটা আমি দেখিনি বাট ও দেখেছে, সেটা হচ্ছে কোনো একটা হাত, যেটা প্রচুর বয়স্ক হাত আর বড় বড় নখ রয়েছে, যে হচ্ছে আমাকে ধরতে চাইছে। ও স্বপ্নে আমাকে নিয়েই দেখছে, ঠিক আছে। তো এই সমস্ত জিনিসের পর ও ওদের পারিবারিক একজন জ্যোতিষীর সাথে বা সাধুর সাথে কন্ট্যাক্ট করে, ঠিক আছে। তো ওকে বলে যে এরকম আমরা এক জায়গায় গেছিলাম, তারপর থেকে আমরা স্বপ্ন দেখছি। স্বপ্নটা কি স্বপ্ন দেখছি সেটা কিছু বলেনি, স্বপ্ন দেখছি, তো আমার কিছু একটা খারাপ ফিল হচ্ছে, তুমি একটু বেঁধে দাও, ঠিক আছে। তো তারপরে উনি সেদিনকে কিছু পূর্ণিমা বা কিছু ছিল, তো সেদিনকে রাত্রিবেলার পর তিনি আমাদেরকে জানান, মানে আমার বান্ধবীকে জানান, যে যে ছেলেটা তোমার সাথে ছিল, সেই ছেলেটার ওপর নজর পড়েছিল। এটা হচ্ছে একটা ব্রহ্মদৈত্য তোমার ওর পিছনে পড়েছিল। তো তোমরা ওখানে যখন গেছিলে, কিছু একটা জিনিস পায়ে চাপা পড়ে গেছিল তোমাদের, যার জন্য ও তোমার পিছনে পড়ে গেছিল, এবং আমি হচ্ছে ওকে বেঁধে দিয়েছি, আর ও ওকে টাচ করতে পারছিল না। মানে তোমার পেছনে? হ্যাঁ, মানে আমি নাকি ওই প্রথম রাতেই নাকি ও আমাকে নিরাজ্যের জন্যই এসেছিল, বাট আমাকে নাকি ছুঁতে পারছিল না কিছু একটার জন্য। যেটা যখন আমাকে আমার বান্ধবী বলছে, তখন আমি ওকে বললাম যে আমার গলায় যে এই জিনিসটা, যেটা আমি সবসময় পরে থাকি, এইটা আমার গলাতে হচ্ছে, আমি যখন ক্লাস 8-9-এ পড়ি, তখন আমাকে একজন পীর বাবা আমাকে এটা দিয়েছিলেন, বলেছিলেন তো তোমার ফিউচারে এটা অনেক কাজে লাগবে, এটা তুমি সারা জীবনে কখনো খুলবে না। তো আমি তখন সেই জিনিসটা, তখন থেকে আজ অবধি আমি এটা পড়ে আছি। এবং আমাকে পরবর্তী যখন আমি তার কাছে গেছিলাম, মানে যে বান্ধবী যার সাথে যোগাযোগ করেছিল, তার কাছে যখন আমি গেছিলাম, তিনি আমাকে এটা দেখে সেমি বলেছিলেন যে এটার জন্যই তোমাকে ছুঁতে পারেনি, তুমি যদি দেখো এটা একটু তেবড়েও গেছে, প্রতিটা অ্যাটাকের পর এটা একটুখানি তার সাইজ রিসেপ হয়ে গেছে। হ্যাঁ, তো এর ওপর প্রেসার পড়েছিল, তার জন্য এটা বেন্ট হয়ে গেছে একটুখানি। তো এটা আমাকে আবার ঠিক করতে হবে, কিন্তু যে পীর বাবা তিনি আজ নেই, তিনি আর বেঁচেই নেই। তো সেই জন্য আমি এটা ঠিক করতে পারিনি, যেরকম অবস্থাতে রয়েছে ওই অবস্থাতে আমি এখনও ওটা পড়ে রয়েছি, কারণ আমি জানি এটা কতটা আমাকে একটা ভেতর থেকে একটা আলাদা প্রোটেকশন দেয়, আমার চারদিকে একটা লেয়ার তৈরি করে। তো এই ঘটনাটা হওয়ার পর আমি ওই জায়গাটা নিয়ে একটু রিসার্চ করেছিলাম। এবার পুনে, যেহেতু আমি একটা নিজের শহর ছেড়ে অন্য একটা জায়গায় গিয়ে আছি, সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ আমি অতটা জানি না, আর মারাঠির যে ল্যাঙ্গুয়েজটা, সেই ল্যাঙ্গুয়েজটাও জায়গা পরিপ্রেক্ষিতে আলাদাভাবে চেঞ্জ হয়। তুমি প্রপার একটু, হ্যাঁ, যেমন ধরো মুম্বাইতে যে মারাঠি ল্যাঙ্গুয়েজটা চলে, সেই ল্যাঙ্গুয়েজটা পুনাতে চলে না, সেই মারাঠি ল্যাঙ্গুয়েজটা নাসুকে চলে না, সেই মারাঠি ল্যাঙ্গুয়েজটা নাগপুরে চলে না, সব জায়গায় পুরো আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ চলে। আবার পুনার একটা স্পেসিফিক এরিয়া, বানের, হিঞ্জেওয়াডি, এই এরিয়াগুলোতে বাইরে থেকে লোকজন এসে থাকে। তো এখানকার যে মারাঠি বা হিন্দিটা, সেটা কমিউনিকেবল, মানে নর্থ ইন্ডিয়ার লোকরা নিজেদের মতো নিজেদের মতো করে বানিয়ে নিয়েছে। কিন্তু আমি যে সাইডটার কথা বলছি, ওটা একদম মানে গ্রাম্য এরিয়া পুনার, ঠিক আছে, বাঙালিদের মতোই ব্যাপার। বাংলার যেরকম বিভিন্ন জায়গা বিভিন্ন, একদম ঠিক। ওইখানে গিয়ে কমিউনিকেট করার চাপ। তবুও গিয়ে আমি যেটুকু জানতে পেরেছিলাম, সেটা হচ্ছে ওই জঙ্গলের ভেতরে বহু বছর আগে, নিয়ার অ্যাবাউট, আমি যদি গল্পটা বলছি 1845 ব্রিটিশ আমলের কথা, ঠিক আছে, সেই সময় ওইখানে একজন ডাইন থাকতো, যে হচ্ছে কালা জাদু করতো, ঠিক আছে, এবং তার কোনো একটা পোষ্য ছিল ব্রহ্মদৈত্য, ঠিক আছে, যে তাকে বেঁধে রেখেছে। সেই ডাইনিটাকে ব্রিটিশ আমলে ব্রিটিশরা জ্বালিয়ে দেয়, ঠিক আছে। জ্বালিয়ে দেওয়ার পরও তার ওখানে এনার্জি ছিল, যার জন্য এটা যদি কানেক্ট করা হয় এই গল্পে
অনেক বড় বড় কেরদারটাও আছে, অনেক বড় বড় নামও, হিস্টোরিক নামও এসে যাবে। রাজা মহারাজারা অনেকে ওই জায়গাটাতে গিয়ে ওই জায়গাটাকে অ্যাটাক করে ধ্বংস করার চেষ্টা করেছে, কারণ ওই জায়গা থেকে অনেক কমপ্লেন এর আগে এসছে, ঠিক আছে? তো ওই জায়গাটাতে আজ কেউ যায় না, মানে নিয়ার অ্যাবাউট তুমি বলতে পারো 50-60 বছর 70 বছর হয়ে গেল ওই জঙ্গলটাতে নর্মালি মানুষ ফল চুরি করার জন্য বা পাড়ার জন্য, শিকারের জন্যও যায় না। ওই জঙ্গলটা এরকমই পড়ে আছে, যেখানে হচ্ছে আমরা গেছিলাম। এবং লোকটা এটাই বলেছিল যে তুমি যদি ওই জঙ্গল থেকে গিয়ে আজ বাবা সেফ আছো, এই ব্যাপারে আর ঢুকতে এসো না। কারণ আর এটা আমি জানতে পেরেছিলাম, আপনাকে সত্যি বলছি, ওইখানে একটা মানে মন্দিরের বাইরে যে প্যারার দোকান থাকে, পিঠে বলছি, মিষ্টি প্যারা, তো ওই প্যারার দোকানদার যে ওখানে যার ফ্যামিলি বংশ পরম্পরায় যার বিজনেস চলছে, তো তার কাছ থেকে আমি এই জিনিসটা জানতে পাই। বাকি তো কেউ কিছু বলতেই পারেনি, বাকি বলছে ক্যা হ্যাঁ কুছ নেই হ্যাঁ ইয়া পে, কুছ ক্যা বল রে হো আপ, ये जगह बहुत अच्छा है, लोग घूमने के लिए आते हैं, कितना टूरिस्ट आता है। তো উনি আমাকে গল্পটা বলেছিলেন, বাবা যে তুমি ভেতরের জঙ্গলের কথা বলছো, ওই জঙ্গলের একটা গল্প আছে যেটা ব্রিটিশ আমলের গল্প। ওই জঙ্গলে ডাইনি থাকতো যে একটা ব্রহ্মদৈত্যকে রেখেছিল বেঁধে, তো তার থেকেই তোমার কাছে আজ বোধহয় চলে গেছে। ওই জঙ্গলে আমরা আজ অব্দি যাই না। তো এই হচ্ছে ব্যাপার। তো এরকম আমাদের দুনিয়াতে অনেক জিনিস লুকিয়ে আছে যেটা আমরা দিনে দিনে ভুলে যাচ্ছি, কারণ লোকমুখে গল্পগুলো প্রচলিত হচ্ছে না। লোকে সেই গল্প বলাগুলো, আগেকার দিনে শ্রুতি কেন বলা হয় বেদকে, কারণ সেটা আগেকার দিনে পড়তো না লোকে, কেউ একটা পাঠ করতো আর সেটা সে সামনে বাচ্চাগুলো বসে বসে শুনতো, তারা শুনে শুনে সেটাকে মাথায় রাখতো। তুমি একটা জিনিস দেখবে, আমরা যে গানগুলো রেগুলার শুনি সেই গানের লিরিক্সগুলো আমাদের মনে থাকে, আমাদের কিন্তু সেগুলো পড়তে হয় না। তো মানুষের শ্রবণ শক্তি যেটা বলা হয় না, ওই শ্রবণ শক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি যেটা মেমোরাইজ করে। তো সেম জিনিস, লোকমুখের গল্পগুলো আমরা আজকে দিন দিন ভুলে যাচ্ছি, আমরা প্রচুর নিজেদের ইতিহাসকেই নিজেরা ভুলে যাচ্ছি। সেই জন্য আমরা আমাদের যে সংস্কৃতি, আমাদের যে পুরনো হিস্ট্রি, প্রতিটা জায়গায় যে লুকোনো গল্প, সেগুলো আজ আমরা জানতে পারছি না। আর সেটার জন্যই আজ আমি আমার এই চ্যানেলটা চালু করেছি, যার মাধ্যমে আমি আমার এই গল্পগুলোকে ডিজিটালি রেখে দিচ্ছি, যাতে পরবর্তী জেনারেশনের পর জেনারেশন চলতে থাকে, সেটা জানতে পারে যে হ্যাঁ এই জায়গার এই গল্প ছিল। একদমই। এবং আমাদের বাংলা তথা ভারতের যে আরবান লেজেন্ডস, একদম, এবং এই যে পৌরাণিক ইতিকথা, একদম এইগুলো দিনের পর দিন তুমি যেরকম বললে ধামাচাপা পড়ে যাচ্ছে। এবং হয়তো এগুলো আজকে ধামাচাপা পড়ছে, কালকে হয়তো এগুলো আবার মানুষের সামনে আসবে এবং আসছেও। তুমি যেরকম তোমার প্ল্যাটফর্মে, তোমার চ্যানেলে, তোমার ইনস্টাগ্রামে, বিভিন্ন জায়গাতে তুমি এইগুলো সামনে আনছো, এবং কোথাও গিয়ে আমাদেরও সেটাই উদ্দেশ্য যে এই ঘটনাগুলো মানুষের সামনে আসুক, একদম, যাতে মানুষ আরও বেশি নলেজ গ্যাদার করতে পারে, যাতে আর মানুষ আরও বেশি এইগুলো নিয়ে অ্যাওয়ার্ড থাকতে পারে। এই যে তুমি বলে জঙ্গলে গিয়ে সেখানে একটা খুব ঠান্ডা, খুব চিলিং একটা ফিল হচ্ছিল, তুমি অফ দ্য ক্যামেরা বলছিলে যে তোমার যে এক্সপ্লেনেশন, আমার এক্সপ্লেনেশন তুমি জানতে চেয়েছিলে যে কী এক্সপ্লেনেশন রয়েছে, কারণ তোমারও সেম এক্সপ্লেনেশন একটা জায়গা থেকেই যাই, সায়েন্টিফিক পার্সপেক্টিভে, সে ঘুরে ফিরে সায়েন্স। তো আমার যেটা এক্সপ্লেনেশন, যে কোনো এনার্জি যদি কোথাও থাকে সেখানে কোল্ড স্পট হটস্পট তৈরি হয়, কারণ সে এনার্জি আশপাশের পরিবেশ থেকে এনার্জি সঞ্চয় করে তার নিজের অস্তিত্ব বা জায়গাটাকে আরও বেশি প্রমাণ করতে চায়। তো সেটার জন্য সেখানে হয়তো সেই এনভায়রনমেন্টে ওরকম সে তৈরি করে রেখেছে, এবং সেখানে গিয়ে তোমরা পড়েছো। এবং আরেকটা দিক, যেরকম প্যারানর্মাল সায়েন্স আমরা বিশ্বাস করি, সেরকম কিন্তু রিচুয়াল সায়েন্সও আমরা বিশ্বাস করি, অবশ্যই করি। কারণ না হলে আমাদের, এর আগেও একটা ভিডিওতে, একটা পডকাস্ট আমরা এই ব্যাপার নিয়ে বলেছিলাম যে না হলে আমাদের এই শাস্ত্র, এই সমস্ত কিছু এ তো মিথ্যে নয়, সেখানে এরকম রিচুয়ালসের কথা প্রচুর লেখা আছে, এবং তোমার গলায় যেটা রয়েছে সেটা তোমাকে প্রোটেকশন দিচ্ছে। এটা তো একটা রিচুয়ালিস্টিক ওয়ে, একটা রিচুয়াল সায়েন্স, এটাকে আমরা সায়েন্স বলেই মানি। তো এটা যেমন তোমাকে প্রোটেকশন দিচ্ছে, তো এইগুলোকে মানুষ আজকের যুগে অন্ধবিশ্বাসের খাতায় রেখেছে অনেক মানুষ, এবং যারা এগুলোকে বিশ্বাস করা, তারা এগুলোকে কিন্তু সায়েন্সের চোখে দেখছে, এবং রিসার্চ হচ্ছে, বহু কাল ধরে হয়ে এসেছে, এবং ভবিষ্যতেও হবে, যতক্ষণ এটার একটা পর্যায়ে গিয়ে আমরা পৌঁছতে পারছি। যতক্ষণ আমি, তুমি, এরকম আমাদের মতো বিশ্বস্ত মানুষরা আছে, যারা নিজেরা লাইফে একবার হলেও ফিল করেছে, ফিল না করলেও কেউ অন্য কেউ ফিল করেছে, তার গল্পটা শুনেছে, দে উইল বিলিভ ইন দিস স্টোরিজ, অ্যান্ড এরাই এই প্যারানর্মাল সায়েন্সকে, এই গল্পগুলোকে আরও আগে নিয়ে যাবে। অবশ্যই। আমরা সবসময় বলি যে মানে যদি বিশ্বাসযোগ্য মনে না হয়, অবশ্যই এগুলোকে এন্টারটেনমেন্ট হিসেবেই নেবেন। আমরা কখনোই
জোর দিয়ে বলি না যে আপনাকে বিশ্বাস করতেই হবে, হয়তো আপনার ক্ষেত্রে এগুলো বিশ্বাসযোগ্য নাও হতে পারে, কিন্তু হ্যাঁ যারা বিশ্বাস করার তারা নিশ্চয়ই করবেন। তো এই ঘটনাটা সত্যি মানে আমার গায়ে কাঁটা দিচ্ছিল যখন আমি মনে হচ্ছিল চোখের সামনে দেখতে পাচ্ছিলাম। তো এই যে ঘটনাটা, এইটা তোমার জীবনে একটা বিশাল বড় ছাপ ফেলেছে এবং তোমাকে আজও সেই প্রোটেকশানটা কিন্তু গলায় পরেই চলতে হচ্ছে। তো এবং তুমি হেল্প পাচ্ছ, শুধু এটা ওইখানে নয়, বিভিন্ন জায়গায় তোমাকে হেল্প করেছে, তুমি আমাকে বলেছো অফ দ্য ক্যামেরা যে তুমি বিভিন্ন জায়গাতে যাও, সেখানেও এই প্রোটেকশনটা তোমাকে নিশ্চয়ই হেল্প করে। তো এবং তার জন্য তুমি বেঁচে গেছো, মানে বলা ভালো, একদম বলা উচিত না মৃত্যুর মুখ থেকে ফিরে একদম আমি স্বীকার করি এগুলো, যে সবসময় যে মানুষরা নিজে বলে যে আমার কেউ কিছু করতে পারবেন, এটা কোনোদিন হতে পারে না। আমি একটা রক্ত মাংসের মানুষ, আজ আমি যা জানি, আমি কয়টুকু জানি, আমার নলেজ কয়টুকু, আমি একটা ইঞ্জিনিয়ারিং করেছি, MBA করেছি, আমি কি দুনিয়ার সব জেনে গেছি? না না, আমার জানা ছাড়াও এমন অনেক নলেজ আছে যে নলেজগুলোর আশেপাশেও আমি এখনো পর্যন্ত কিছু পৌঁছতে পারিনি। আমি এই যে বলছি প্যারানর্মাল নিয়ে আমরা রিসার্চ করছি, আমরা কয়টুকু নলেজ গ্যাদার করেছি? আমরা তো এখনো লার্নার, আমরা কিছুই জানি না। এই সমুদ্র বিশাল, আমরা তার সামনে একটা নুড়ি পাথর। একদম, আমরা সেই নুড়ি পাথর একটা একটা করে কালেক্ট করে আমাদের সঞ্চয় ভাণ্ডারটাকে একটু বড় করার চেষ্টা করছি। অবশ্যই। আমি জীবনে সারা জীবনও যদি এই লাইনে থাকি তবুও আমি কোনোদিন সমুদ্র অর্জন হতে পারবো না। আমি সেই নুড়ি পাথর কালেক্ট করে একটু বড় এরিয়া অর্জন করতে পারবো। হয়তো একটা কোনো বিচ এরিয়া আমি পেলাম, কিন্তু পুরো সমুদ্র তো আমি পাবো না। একদমই একদমই। তো আমার সারা জীবন এটাই যে আমি এরকম যখনই কোনো জায়গাতে কোনো স্টোরি পাই আমি সেই জায়গাতে ছুটে যাই। এমন অনেক হিস্টোরিক্যাল প্লেস আছে, এমন অনেক প্যারানর্মাল প্লেস আছে, আমি তোমাকেও বলেছি যেগুলো আমরা ফিউচারে নিয়ে আসছি দর্শকদের জন্য। একদম একটা চেষ্টা রয়েছে, তুমি আমাকে অনেক জায়গায় ইনভাইট করেছো যে ভাই আয়, এসে একটুখানি দেখ কি রয়েছে। সো অবশ্যই আমরা চেষ্টা করব যাওয়ার এবং দর্শকদের সামনে আনার চেষ্টা করব যে সেখানে গিয়ে আমরা কি এক্সপিরিয়েন্স করলাম। হয়তো লাইভ ফুটেজ আমরা চেষ্টা করলে দিতেই পারি, আমরা দর্শকরা যদি সেরকম ডিমান্ড করে আমাদের কাছে, আমরা কেন করতে পারি? অবশ্যই অবশ্যই। সো সেকেন্ড ঘটনাটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না, কারণ শেয়ার করলে বহু মানুষের কাছে পৌঁছবে এবং আমরা একটা ইন্সপিরেশন পাই আপনাদের এই শেয়ার করা, আপনাদের কমেন্ট করা, লাইক করা থাকে। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল অন করে দেবেন পরবর্তী ভিডিওর আপডেটস পেতে। সো আমরা আজকের এই পডকাস্টের তৃতীয় ঘটনাতে ঢুকবো। এই যে প্রতি ভিডিওতে আমরা একাধিক ঘটনা আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের থেকে কিন্তু আমরাও ঘটনা শুনতে চাই। তাই ঘটনা যদি আপনারাও শোনাতে চান তাহলে চলে আসুন আমাদের স্টুডিওতে, এবং আসতে গেলে আপনারা জানেন কি করতে হবে। নিচে যে নাম্বারটা আসছে হোয়াটসঅ্যাপ নাম্বার, অর্থাৎ 8420809976, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে অথবা ভয়েস করে পাঠাতে পারেন আপনাদের গল্প, অথবা পাঠাতে পারেন bengalultimatepodcast@gmail.com মেল আইডিতে। যদি সিলেক্ট হয় আপনাদের ঘটনা, অবশ্যই আপনাদেরকে ডেকে নেওয়া হবে আমাদের এই স্টুডিওতে। সো আমরা এবার চলে যাব তৃতীয় ঘটনায়। তো শুনে নি তৃতীয় ঘটনা তোমার সাথে কী ঘটেছিল। এই ঘটনাটা অ্যাকচুয়ালি আমি আমার মায়ের এক্সপিরিয়েন্স শেয়ার করবো। বনগাঁর গল্প, আমাদের যে বনগাঁ গ্রাম রয়েছে বনগাঁর গল্প। তো আমার মায়ের অ্যাকচুয়াল বাড়ি ছিল ওখানে, ঠিক আছে, মানে আমার মাদের অ্যাকচুয়াল যে দেশের বাড়ি ছিল সেটা হচ্ছে বনগাঁতে। তারপরে তারা অম্বিকা কালনাতে এসে ফ্যামিলি বাড়ি করে, সেটা পরের কথা। বাট তার আগে যে বাড়ি ছিল সেটা বনগাঁতে ছিল। এবার বনগাঁ এরিয়াটা তোমরা জানো, গ্রামের মধ্যে এরিয়া, গ্রাম্য এরিয়া। এবার ওখানে কোনো একটা ভোটের আগে কোনো একটা বাড়িতে, মানে বাড়িটা খালি থাকতো। এবার ভোটের সময় যখন বাইরে থেকে যে ফোর্সরা আসে, সরকারি কর্মচারীরা আসে, তাদেরকে কোথাও একটা রাখা হয় না, থাকতে দেওয়া হয় স্কুলে, না হলে কোনো কলেজে। তো বনগাঁতে তো ওরকম কিছু তখনকার দিনের বড় ছিল না, তো একটা বাড়ি ছিল যে বাড়িটা হচ্ছে খালি ছিল, তো সেই বাড়িতে রাখতে দেওয়া হয়। এবার সেই বাড়ির ব্যাপারে একটা স্টোরি প্রচলিত ছিল যে ওই বাড়িতে আজ অবধি যে থাকতে এসছে এক রাতের বেশি কেউ থাকতে পারেনি, পরের দিন সকালবেলা তাদের মৃতদেহ পাওয়া গেছে। এটা কত সালের ঘটনা? এটা আমি বলছি তোমার ধরো 1975 এই টাইমে ঘটনা, ঠিক আছে। তো সরকারি থেকে পুলিশ মানে CRPF এর লোকজন, জওয়ানরা, তারপরে সরকারি কর্মচারী সবাই এসছে সেখানে থাকার জন্য। এবার গ্রামের লোকজন সন্ধ্যেবেলা খাবার দাবার অর্গানাইজ করে সব বানিয়ে ওখানে দিয়ে তাদের এসছে, ইভেন জিজ্ঞেস করে এসছে আপনাদের মশারি টাঙিয়ে দিয়ে সুন্দর ব্যবস্থা জাতি করে গ্রামের মানুষজন, আমরা আতিথেয়তা যেটা বুঝি, তারা আতিথেয়তা করে একদম রেডি করে দিয়ে এসছে। এবং আসার আগে বলেছে যে আপনারা যদি কোনো রকম প্রবলেম হয় আপনারা প্লিজ আমাদেরকে ডাকবেন রাত্রিবেলা, আর এই বাড়িতে
এরকম ব্যাপার আছে, তারা জানিয়ে এসছে যে বাড়িতে এরকম ব্যাপার আছে, আমরা শুনেছি যে বাড়িতে কেউকে থাকতে দেওয়া হয় না। এবার সিআরপিএফ বলেছে যে আমরা তো দাদা পুরো দুনিয়াতে ঘুরে বেড়াই, দেশ বিদেশে, আমাদের তো পাহাড়ে জঙ্গলেই থাকতে হয়, তো এগুলোর সাথে আমাদের অভ্যাস আছে, যদি থাকেও আমরা এটা ম্যানেজ করে নেবো, আপনারা চিন্তা করবেন না, আপনারা যান। দিয়ে রাত্রিবেলার ব্যাপার, এবার রাত্রিবেলা কোনো ডাক আসেনি অলরেডি, ঠিক আছে। তো পরের দিন সকালবেলা লোকজন ওদের বাড়িতে গেছে সবাইকে দেখতে, ডাকতে, ভোট আছে। তো গিয়ে দেখা যাচ্ছে যে বেশিরভাগ মানুষ ইনজিওর্ড, বেশিরভাগ মানুষ সেন্সলেস, কেউ বাড়ির বাইরে বেরোতে পারেনি, সবাই বাড়ির মধ্যেই রয়েছে। তো তারপর তাদের চিকিৎসা পাতি করে সুস্থ ব্যবস্থা করা হয়। তো তাদের মুখ থেকে যে গল্পটা জানা যায়, সেই গল্পটা আমি আজকে আপনাদের সামনে বলছি। তো এইটাই জানা যায় যে রাত্রিবেলা মোটামুটি টাইম তখন 1:30-2 হয়েছে, এরকম একটা টাইমে ঘরের ভেতর একটা চিৎকারের আওয়াজ শোনা যায়, মহিলা কণ্ঠে চিৎকারের আওয়াজ, যেটা এতটা সার্ভ ছিল যে কান এটা চিপে ধরেছিল। এটা কি স্থানীয় কোনো একটা বাড়ির? হ্যাঁ, স্থানীয় একটা বাড়ির, ঠিক আছে, বনগাঁতে একটা স্থানীয় বাড়ির। তারপরে কিছু সময় পরে ওরা চিৎকার চেঁচামেচি করে চারদিকে টর্চ জ্বালিয়ে দেখছে যে কোথা থেকে আসছে, কে চিল্লাচ্ছে। কিছু মানুষ ছাদে গেছে, 2জন মানুষ ছাদে গেছিল, তাদের ছাদ থেকে ডিরেক্ট নিচে ধাক্কা মেরে ফেলে দেয়, ঠিক আছে। তারপর তাদেরকে বাঁচানোর জন্য যারা নিচে যাচ্ছিল, ঘরের মধ্যে বলে ঝড় শুরু হয়। মানে এটা আমি এক্সপ্লেন করছি, আমি নিজেও জানি না এটা এরকম ঘটনা সত্যি হতে পারে কিনা। ঘরের মধ্যে আপনি ভাবুন, ঝড় হচ্ছে, ঝড়ের মতো হাওয়া দিচ্ছে, দিকে চারদিকে সব কিছু বন্ধ, প্রতিটা জানলা দরজা সব কিছু বন্ধ, ঘরের মধ্যে ঝড়ের মতো হাওয়া দিচ্ছে। কত লোককে উপর থেকে ছুঁড়ে নিচে ফেলে দিয়েছে, মানে দোতলা থেকে ডিরেক্ট ব্যালকনি দিয়ে নিচে একতলাতে পড়েছে। ইনজিওর্ড, আমি যে বলছিলাম না, অনেক মানুষ ইনজিওর্ড হয়ে পড়ে আছে, সেন্সলেস হয়ে পড়ে আছে। তো তাদের পিছনে গল্পটা এটাই যে অনেক মানুষকে ওই রাত্রিবেলা ওপর থেকে নিচে তারা পড়ে, অনেক মানুষকে ডিরেক্ট পিছন থেকে ধাক্কা দেওয়া হয়, অনেক মানুষ ডিরেক্ট চিৎকার শুনতে পায়, অনেক মানুষ এই ভয়ে আতঙ্কে অজ্ঞান হয়ে যায়। তো এই যে ঘটনা, এই ঘটনার পর ওই রাতের পর ওই বাড়িতে ডিরেক্ট সরকার থেকে এবং লোকাল পুলিশ স্টেশন থেকে এসে ওই বাড়িতে লক করে দেয়। ওই বাড়িতে তারপর থেকে আর কোনোবার গভর্নমেন্টের কোনো লোকেরকে বা কোনো পারপাস ওই বাড়িটা কেউ আর ইউজ করেনি। ওই বাড়িটা আমি এখন যেটা জানতে পারি যে আমার দিদা কদিন আগে গেছিল বনগাঁতে, তো আমার দিদা এসে বলছিল ওই বাড়িটা এখন ভেঙে দেওয়া হচ্ছে, মানে ভাঙাভাঙির কাজ চলছে। এবার আমি জানি না ভেঙে দেওয়ার পর কি গল্প হবে, বাট এতদিন অবধি ওই বাড়িটা সেই 1970 থেকে আজ 2024 সাল অবধি, 25 সাল অবধি সেই বাড়িটা দাঁড়িয়েছিল নিজের জায়গাতে। আজ সেই বাড়িটাকে ভেঙে ফেলার জন্য পরিকল্পনা শুরু হচ্ছে। আর বনগাঁর মতো গ্রাম অঞ্চলে একটা দোতলা বাড়ি যেখানে পাকা ঘর প্রায় নেই, সেই এরিয়াতে একটা দোতলা বাড়ি যেটা ফাঁকা পড়ে রয়েছে, কেউ ক্লেম করার নেই ওটার অধিকার যে এটা আমার বাড়ি, সেই বাড়িটা ভাবুন এতদিন যদি খালি পড়ে আছে, তার পিছনে কোনো না কোনো একটা কারণ তো রয়েছে। মানুষ তো আজকালকার দিনে রাস্তাতে একটা ক্যারি ব্যাগও যদি পড়ে থাকে, সেটাও পরের দিন সকালবেলা গিয়ে আপনি পাবেন না দেখতে। সেখানে একটা এত বড় বাড়ি, দোতলা বাড়ি যদি খালি পড়ে আছে এত বছর ধরে, তার পিছনে কোনো না কোনো একটা হিস্ট্রি, কোনো না কোনো একটা কোশ্চেন মার্ক নিশ্চয়ই আছে। এবং ওই বাড়ির নিশ্চয়ই কোনো ইতিহাস রয়েছে যেটা হয়তো আজকে জানা যায়নি, এবং বাড়িটাও ভেঙে দিচ্ছে, তো হয়তো সেই বাড়ি ভাঙার সাথে ইটগুলোর সাথে হয়তো ইতিহাসটাও চাপা পড়ে যাবে। হয়তো যদি আমরা যেতে পারতাম তাহলে হয়তো জানা যেত কিছু। তুমি তো বিভিন্ন জায়গায় যাও, তুমি গেলেও নিশ্চয়ই জানতে পারতে। নিশ্চয়ই। তো যাই হোক, এখন যখন চাপা পড়ে যাচ্ছে এবং এর পরে কি হবে সেটাও, কারণ অনেক সময় অনেক বাড়ি ভেঙে দিলে, কোনো রেসিডেন্ট ভেঙে দিলে, সেখানে যদি আবার নতুন বাড়ি হয়, সেখানে কিন্তু রেসিডেন্সিয়াল হন্টিং হতে পারে, সেখানেও থাকে। এর পরে কি হবে সেটা এখন দেখার সময়ের সাথে সাথে আমরা জানতে পারবো। একদম নিশ্চয়ই। আর এটাও ব্যাপার যে অনেক সময় ভাঙতে চাইবো, ভেঙে দেবো বললেই ভাঙা যে যায় না, সেটাও বড় ব্যাপার। ওখানে যে শ্রমিকরা কাজ করতে আসবে, আচ্ছা এই শ্রমিক বলতে একটা গল্প, আমার ছোট একটা গল্প মাথায় এলো, যেটা হচ্ছে আমি এর আগে রিনাউন্ড কোম্পানির সাথে, রিয়েল এস্টেট কোম্পানি, মানে মুম্বাইয়ে ইন্ডিয়ার নাম্বার 1 কোম্পানি বলতে পারো, সেই কোম্পানিতে এর আগে আমি কাজ করতাম। তো ওই কোম্পানির যারা ওয়ার্কার্স আছে, প্রজেক্ট হতো, ওই প্রজেক্টে গিয়ে তো আমাকে ভিজিটে যেতে হতো সার্ভের জন্য। তো ওখানে গিয়ে আমি একটা ওয়ার্কার্সের সাথে কথা বলছিলাম, সেই ওয়ার্কার আমাকে একটা গল্প বলেছিল। পুনাতে হিঞ্জেওয়াডি ফেজ 3, ঠিক আছে, ফেজ 3, হ্যাঁ ফেজ 3-তে একটা প্রজেক্ট তৈরি হচ্ছিল ওই কোম্পানির, আমি কোম্পানির নাম নিচ্ছি না। তো ওই প্রজেক্টটা যেখানে তৈরি হচ্ছিল, ওই জায়গাটাতে তোমার
ইংরেজদের আমলের শ্মশান ছিল, ঠিক আছে। পরবর্তীকালে ওই জায়গাটাতে তোমার তার উপরে তৈরি হয় হচ্ছে একটা শনি বাবার মন্দির, শনিদেবের মন্দির, ঠিক আছে। তো যখন ওই জায়গায় প্রজেক্টটা তৈরি হয়, ওখানকার মানুষজন মানা করেছিল যে এখানে যে মন্দিরটা তৈরি করা হয়েছে এটা হচ্ছে কোনো একটা কারণে কোনো একজন সাধু বাবা বলেছিলেন সেজন্য তৈরি করা হয়েছিল, এই জায়গাটাতে আপনারা প্রজেক্টটা করবেন না, যদি করেনও ওই মন্দিরটার জায়গাটা ছেড়ে দিয়ে তারপরে করুন, ঠিক আছে। এবার কোম্পানির প্ল্যান তৈরি হয়ে গেছিলো। যে কোনো কোম্পানি তো হঠাৎ করে ডিসিশন চেঞ্জ করতে পারে না, তাদের যে ইনভেস্টমেন্ট থাকে সেগুলো আগে থেকে পেপার ওয়ার্কে রেডি হয়ে থাকে, পুরো যে প্ল্যান থাকে ব্লু প্রিন্ট ওটা রেডি থাকে, সমস্ত সাইনিং নিতে হয়, ডকুমেন্টেশন করতে হয়, বিভিন্ন স্টেপ বাই স্টেপ প্রসেস থাকে। তো এখানে যদি একটা ছোট্ট চেঞ্জও করতে হয় তার পুরো এত বছরের যে পরিশ্রম সেটা আবার নতুন করে চালু করতে হবে, তো সেটা ইম্পসিবল ছিল। তো অবভিয়াসলি কোম্পানি সেটা করতে পারেনি। এবার যখন সেই প্রজেক্টের কাজ শুরু হয়, তোমাদের যদি বলি সেই প্রজেক্টটা কমপ্লিটই হতে পারে। সেই প্রজেক্টে যখন কাজ শুরু হয় এরকম হতো, ওপর তলায় কোনো শ্রমিক কাজ করছে, হঠাৎ সে পড়ে মারা গেল। আস্তে আস্তে এমন রুমার ছড়িয়ে গেল যে শ্রমিকরা ওখানে কাজ করতে আসা বন্ধ করে দিল। ওই প্রজেক্ট শ্রমিক পেতো না, লোক পেতো না, লেবার না পেলে তুমি একটা প্রজেক্ট করে দাঁড় করো, তুমি যতই পয়সা ছড়াও। ঠিক এরকম একটা সেম টাইপের বিল্ডিং রয়েছে যেটা হচ্ছে তোমার পরে মীরা রোড যেতে, মুম্বাইতে একটা এরিয়া রয়েছে মীরা রোড যেতে একটা রিনাউন্ড বিল্ডারের বিল্ডিং পড়ে, যেটা আপনারা যদি গুগল সার্চ করেন মীরা রোড অ্যাবান্ডন্ড হাউস বলে আপনারা পেয়ে যাবেন, আমি নাম নিচ্ছি না এখানে। তো সেই বিল্ডারের যে প্রজেক্ট, সেই বিল্ডারের প্রজেক্ট সেটা ছিল যখন তৈরি হচ্ছিল তখনকার টাইমের মুম্বাইয়ের সবচেয়ে বড় প্রজেক্ট। মানে সবচেয়ে বড় লোক যারা ছিল তো সময় মুম্বাইয়ের, তারা ওই প্রজেক্টে ওই বাড়িতে টাকা লাগিয়েছিল। সেই প্রজেক্ট তৈরি হয়নি। সেই প্রজেক্টের ভেতরে আমি যদি তখনকার দিনে বলি, যখন এই প্রজেক্টটা তৈরি হচ্ছিল, এটা হচ্ছে 90s আমলে, তখন সেই প্রজেক্টের ভেতরে সুইমিং পুল থেকে শুরু করে প্লেগ্রাউন্ড থেকে শুরু করে রেন ফরেস্ট থেকে শুরু করে সব কিছুই প্রজেক্টের ভেতরে ছিল। এত বড় প্ল্যানিং ছিল এই প্রজেক্টটার। ইভেন ভেতরে রেসিং ট্র্যাকও বানাচ্ছিল, হর্স রেসিং ট্র্যাক। আপনারা ভাবুন কত দামের প্রজেক্ট ছিল। সেই প্রজেক্টটা 48টা তলা ফ্লোর, 48 ফ্লোর হয়ে যাওয়ার পর ওই প্রজেক্টের কনস্ট্রাকশন আজও বন্ধ রয়েছে। আমি নিজে গেছি ওই জায়গাতে, আমি নিজে গিয়ে কিছু ছবি তুলেছিলাম, কিছু ভিডিওস ক্যাপচার করেছিলাম। ভেতরে আজও ঢুকতে দেওয়া হয় না। আমি ঢুকেছিলাম গ্রিল টোপকে, যেটা আনঅফিসিয়াল অবভিয়াসলি। তো ভেতরে ঢুকে আমি দেখতে পাই, আপনাদের সত্যি বলছি, আজও হাতুড়ি ছেনি যেটা যেখানে ছিল সেটা সেখানেই পড়ে আছে। আপনি এগুলোর এক্সপ্লেনেশন কী দেবেন বলুন? আজকের দিনে এত দামি দামি গাড়ি, সেই গাড়িগুলো ওখানে পড়ে আছে, যেগুলো জেসিবি ফেসিবি ছিল সেখানে পড়ে আছে, কত পার্টস ওখানে পড়ে পড়ে নষ্ট হয়েছে, কেউ ওখান থেকে নিয়ে যেতে পারেনি। কারণ বলা হতো এই জায়গাতে যারা যা জিনিস এসছে সব অভিশপ্ত হয়ে গেছে। এমন বড় অভিশাপ যেটা নাকি কোম্পানির ওপরও আছড়ে পড়েছিল। কোম্পানি নিজে লসে রান করছিল, কোম্পানি বন্ধ হতে যাচ্ছিল, কোম্পানি নিজের অনেক কিছু চেঞ্জ করে, শেয়ার হোল্ডার চেঞ্জ করে আজ আবার একটা পজিশানে এসছে। তো অভিশাপ, নেগেটিভ এনার্জি, এরা সব কিছু চেঞ্জ করে দিতে পারে। এদের সাথে আমরা যদি প্রপার নলেজ ছাড়া লড়াই করতে নামি তাহলে আমাদের লসই হবে, আর সেটার জন্য প্রিপেয়ার থাকা দরকার। একদম একদম। তোমার যে প্রথম ঘটনাটা, সেখানেও যে থিওরিটা আমি বললাম যে একটা জায়গাতে কোনো এনার্জি যদি আটকে পড়ে তাহলে সে সেখান থেকে বেরোতে চায় না, এবং সেখানে কাউকে সে ঢুকতেও দিতে চায় না, সে সেটাকে নিজের কমফোর্ট জোন বানিয়ে ফেলে। তো এইখানেও কিন্তু কেসটা সেরকমই হয়েছে। হয়তো তারও কিছু ইতিহাস রয়েছে, তারও কিছু ব্যাক স্টোরি রয়েছে, এবং তার জন্য সে এনার্জি কিন্তু সেখান থেকে বেরোতে চায় না এবং কাউকে আসতেও দিতে চায় না। নিশ্চয়ই। এবার প্রত্যেকের নিজের নিজের জায়গা থাকে না। আজ যে জায়গাতে আমি 50 বছর ধরে আছি, কেউ যদি এসে বলে এই জায়গায় তোকে থাকতে দেবো না, তুই অলরেডি প্রোটেস্ট করবি। সেম জিনিস ওরাই করছে। আমরা একটা এক্সপেরিমেন্ট হয়েছিল যেটা তোমরা জানো। সেই এক্সপেরিমেন্টটা হচ্ছে একটা কাঁচের একটা বাক্সের মধ্যে একটা ডেড বডিকে রাখা হয়েছিল। তো সেই এক্সপেরিমেন্টে আমরা কি দেখেছিলাম, এইটা তো প্রুফ হয়েছিল যে কিছু তো একটা বের হয়, ঠিক কিছু তো একটা মানুষ মারা যাওয়ার পর তার শরীর থেকে বের হয়। সেটা এনার্জি বেরোচ্ছে না, কোনো গ্যাস বেরোচ্ছে না, কোনো কিছু বেরোচ্ছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এটা সায়েন্টিফিক্যালি প্রুফ হয়েছে যে মানুষ মারা যাওয়ার পর তার শরীর থেকে কিছু একটা বেরোয়, যেটা কাঁচের বাক্সকে ভেদ করেও বেরোতে পারে। ঠিক।
তো সেই জিনিসটাকে যদি আমাদের দেখো, এই জিনিসটা আমরা কবে জানতে পারলাম? সায়েন্স 2000 সালের পর, মানে আমরা যখন ইংলিশে 2000 সাল চালু করলাম, তারপরে আমরা জানতে পারলাম যে সায়েন্সে যে একটা ডেড বডি থেকে কিছু একটা জিনিস বেরিয়ে যায়। এটা আমাদের পূর্বপুরুষরা কবে বলেছে? অনেক বছর আগে, অনেক হাজার বছর আগে বলা পারে। আজ আমাদের পৃথিবী থেকে চাঁদের ডিস্টেন্স কত? আমরা আজ এআই এর মাধ্যমে বা সায়েন্টিফিক্যালি ক্যালকুলেট করে মাপতে পারি। আজ থেকে এত লাখ বছর আগে, এত হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষরা যারা হিন্দু মাইথোলজিতে ছিল, আমাদের ধর্মগুরু, তারা কিভাবে ক্যালকুলেট করে বলে দিয়েছিল? আর্যভট্ট কিভাবে জিরোর আবিষ্কার করেছিল? জিরো যে নাম্বারটা আজ বলে, এই নাম্বারটা এমন একটা মিস্টেরিয়াস নাম্বার, এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার ক্যালকুলেট করাই পসিবল না, এই নাম্বার ছাড়া অন্য কিছু হতেই পারে না। ঠিক। তুমি ভাবো না, তুমি একটা কনসেপ্ট জিরো, জিরো কি কোনো জায়গা কিন্তু জিরো না, কোনো এই চারদিকে আমরা যা যা দেখছি কোথাও কিন্তু জিরো তুমি বলতে পারবে না। জিরো এমন একটা জায়গা যেখানে তোমার একটা অণু, পরমাণু, নিউক্লিয়াস কিচ্ছু থাকবে না, সেই জায়গাটাকে বলে ভ্যাকেট, সেই জায়গাটাকে বলে এমটি, সেই জায়গাটাকে বলে জিরো। তো সেই জায়গাটার ব্যাপারে চিন্তা ভাবনা আজ আমরা করতে পারছি, কিন্তু তুমি ভাবো এত হাজার বছর আগে সেই জায়গার ব্যাপারে চিন্তা ভাবনা কি করে এসেছিল? এবং আমাদের বেদ উপনিষদ শাস্ত্রে কিন্তু সেগুলোই যুগের পর যুগ ধরে আমরা শুনে আসছি। বলা হয়েছে। আজ যে মিশর যে বলে পিরামিড, ওয়েস্ট সবসময়, পশ্চিমের দেশগুলো সবসময় এটা দেখাতে চেয়েছে যে ভারতকে তারা উন্নত করেছে। বহু প্রুফ হয়েছে যে আমরা অনেক কিছু আগে থেকে জানতাম, তবুও ওরা মানতে চায় না যে আর্য, ওরা বলে আর্যরাই নাকি ভারতকে বানিয়েছে, ওরা এটা বলতে চায়, কিন্তু এটা অ্যাকচুয়াল নয়। যেটার প্রুফ মিশরে কি, মিশরে আমরা জানি মিশরের সভ্যতা বহু পুরনো, ঠিক? মিশরে যে পিরামিড রয়েছে, তুমি যদি মিশরে যাও, মিশরে শিব ভগবান ভোলেনাথের শিবলিঙ্গ এনক্রিপ্টেড রয়েছে, দেখতে পাবে, আঁকা রয়েছে দেওয়ালে। ওখানে অনেক ভারতীয় ব্যবসায়ীর নাম খোদাই করা রয়েছে, দেখতে পাবে সেখানে। তো এটা কি? এর মানে হচ্ছে মিশর যখন ব্যবসা করতো সমুদ্রপথে, তখন ভারত থেকে ব্যবসায়ীরা মিশরে যেত, আমাদের মশলাপাতি যেগুলো আছে সেগুলো মিশরে সাপ্লাই করতে। এবং তারা গিয়ে, আমরা আজকালকার দিনের যে ফাইলে লেখাপত্র করি না, এগ্রিমেন্ট করি, সেটার এগ্রিমেন্ট তখন হতো দেওয়াল লিখনের মাধ্যমে। তো ওইখানে ওরা গিয়ে লিখে আসতো, ধরো আমি সৌজন্য, আমি ওখানে গেছি, সৌজন্য এই নথিতে সাইন করলো, এই নথি, এই তলকনামা মেনে নিল, এই জিনিসটাই মিশরের ল্যাঙ্গুয়েজে ওইখানে দেয়ালে ক্যাপচার্ড রয়েছে। এবং এগুলোই আজকে হিস্টোরিয়ানরা খুঁজে পাচ্ছে এবং তারা বুঝতে পারছে যে এই ভারতীয় সভ্যতা, এই ভারতীয় সংস্কৃতি কতটা পুরনো। যখন মেসোপটেমিয়া সভ্যতা, আমাদের এই যে সভ্যতা, এই সভ্যতাতে আমরা যে কাপচারগুলো দেখি, যে শহরের পরিকল্পনা দেখি, এই শহরের পরিকল্পনা কত পুরনো, যেখানে মাটির তলা দিয়ে জল কীভাবে যাবে, নালা নর্দমা, প্রতিটা জিনিস রয়েছে। এই সভ্যতা, আমাদের যে নলেজ, আজ আমরা নিজেদের নলেজ অনেক হারিয়ে ফেলছি। কারণ হচ্ছে আমি যে বলছিলাম, আমরা বংশ পরম্পরায় পূর্বপুরুষরা যেগুলো গল্প বলে আসছে, সেই গল্পগুলোকে আমরা শুনছি না, বা শুনলেও মনে রাখছি না, আমরা সেগুলো বংশ পরম্পরায় ছড়াচ্ছি না। তার জন্য আজ আমাদের পুরনো সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে। একদমই তাই। মানে যেগুলো আমরা শুনে শুনে মনে রাখতাম, বেদ উপনিষদ, বিভিন্ন যে শাস্ত্র, ধর্মগ্রন্থ, এগুলো মানুষ পড়ার থেকে বেশি যারা মানে যারা কথক ছিলেন বা যারা কথাবাচক ছিলেন, তারা বিভিন্ন এরকম অনুষ্ঠান করতেন এবং সেখানে বহু মানুষ শুনতে আসতো। রামায়ণ মহাভারত আমরা কতটা পড়েছি, যতটা না শুনেছি। নিশ্চয়ই। এবং তারপরে টেলিভিশন এলো, তারপরে অনেক কিছু এলো, রেডিও, সব কিছুতে আমরা শুনতে দেখতে আরম্ভ করলাম। কিন্তু যারা আমাদের বাবা মা এবং তাদের যে জেনারেশন, তার আগের জেনারেশন, দাদু ঠাকুমা, তারা কিন্তু শুনে শুনেই এসেছেন। তো এই যে ব্যাপারটার মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু জেনারেশন ওয়াইজ প্রচুর ইনফরমেশন কিন্তু পাস হচ্ছে। এবং এই প্যারাসাইকোলজি, অকাল্ট সায়েন্স, রিচুয়াল সায়েন্স, এগুলো সমস্ত কিন্তু আমাদের শাস্ত্র গ্রন্থ, আমাদের ইতিহাসের সঙ্গে কিন্তু সম্পূর্ণভাবে জড়িত। রিসার্চ চলছে, বহু কাল ধরে চলেছে এবং আশা করি ভবিষ্যতেও চলবে, যাতে এখান থেকে অনেক তথ্য সামনে বেরিয়ে আসে এবং বেরোবেও। এবং অনেক তথ্য আমরা এখনও কিন্তু পাচ্ছি।
এবং এটাই আমাদের মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য। সেটা বেঙ্গল আলটিমেট পডকাস্ট হোক অথবা কোনো আমাদের রিসার্চ ওয়ার্ক হোক, যে কোনো মাধ্যমের, যে কোনো প্ল্যাটফর্মের থ্রুতে যেন আমরা এগুলোকে মানুষের সামনে তুলে ধরতে পারি, এটাই আমাদের মূল লক্ষ্য, মূল মোটো। সেটা তুমি তোমার প্ল্যাটফর্মে হোক বা আমরা আমাদের প্ল্যাটফর্মে। নিশ্চয়ই। আর এই গল্পগুলো তুলে ধরাই হচ্ছে আমাদের লক্ষ্য, আমার লক্ষ্য। আর আপনারা যদি এরকমই গল্প আরও শুনতে চান, প্লিজ আমার ইনস্টাগ্রাম চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফলো করতে ভুলবেন না। আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলের নাম সৌজন্য স্পিক্স। আমি কলকাতার গল্প, কলকাতার অজানা স্টোরি, ওয়েস্ট বেঙ্গলের অজানা স্টোরি আপনাদের কাছে নিয়ে আসি। এবং এরপর আস্তে আস্তে আমাদের পরিকল্পনা যেটা রয়েছে, আমরা আপনাদের কাছে আরও ভৌতিক গল্প, ভৌতিক স্টোরি নতুনভাবে আপনাদের কাছে উপস্থাপনা করব। শুধু একটাই জিনিস আপনাদের থেকে চাই, সাপোর্ট। আপনার এই ভালোবাসা, আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রিপশন এটা করতে থাকবেন। এটাই আমাদের প্রতিটা কাজে, প্রতিটা জিনিসে মোটিভেট করে। একদমই। তো কেমন লাগলো আজকের 3টি ঘটনা, বলা ভালো 4টে ঘটনা, 4টে কেমন লাগলো জানাতে ভুলবেন না, কমেন্ট করুন। আর যদি আপনারাও চান, অলরেডি আমি বলেছি কিভাবে চ্যানেলে আসতে হবে, সেভাবে আপনারা ঘটনা পাঠান চ্যানেলে আসার জন্য। এবং এই ভিডিওটা অবশ্যই শেয়ার করুন। আপনাদের সাথে আবার দেখা হবে। আজকের এই ভিডিওতে ছিলাম আমি, আবির, এবং আমার সাথে ছিল আমার খুব প্রিয় একজন দাদা, সৌজন্যদা। আমরা আবার তোমাকে চাই তুমি আসো আমাদের চ্যানেলে, এবং আরও যে ঘটনাগুলো তোমার ঝুলিতে আছে সেগুলো আমরা অবশ্যই শুনতে চাই। নিশ্চয়ই নিশ্চয়ই। তো আজকের ভিডিও থাকলো এই অবধি। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে নতুন কোনো ঘটনা নিয়ে। ততদিন অবধি দেখতে থাকুন, শুনতে থাকুন। নমস্কার। নমস্কার।